প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন নিউজ আওয়ার এক্সট্রা দেখার জন্য। আজ ৩রা নভেম্বর। আজকে আমরা এইখানে বসে যত সহজে ৩রা নভেম্বর বলতে পারছি বা পালন করতে পারছি, ৪১ বছর আগে ১৯৭৫ সালের ৩রা নভেম্বরটি ঠিক এমন ছিল না। তখন আসলে ৭৫-এর ১৫ই আগস্টের সেই মর্মান্তিক ঘটনার মাত্র ৭৯ দিনের মাথায় ৩রা নভেম্বর আরেকটি পাল্টা কূ হয়েছিল, এবং সেই কূয়ের আড়ালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে, সবচেয়ে নিরাপদ জায়গা কারাগারে, সেখানে কারাগারের ভিতরে ঢুকে সেই খুনিচক্র হত্যা করেছিল বাংলাদেশের আরও ৪ জাতীয় নেতাকে, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং এইচ.এম. কামরুজ্জামানকে। ৭১ সালে যেমন বিজয়ের ঠিক আগে আগে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল, ৭৫-এরও যখন এই ৭৫-এর খুনিচক্র যখন বুঝলো যে তাদের পরাজয় নিশ্চিত, তাদেরকে তাদের বঙ্গভবনের সেই যে ষড়যন্ত্রের জায়গা ছেড়ে চলে যেতে হবে, তখন তারা গোপনে কারাগারে নেতৃত্ব শূন্য করার জন্য জাতিকে সেই হত্যাকাণ্ড ঘটিয়েছিল। আমরা আসলে এই কথাগুলো আমি শুরুতে বলেছি, যত সহজে এখন বলতে পারছি, তখনকার পরিস্থিতির আসলে তত সহজ ছিল না। কারণ কারাগারের ভিতরে জাতীয় ৪ নেতার মৃত্যুর খবরটিও প্রায় ২৪ ঘন্টা আসলে তেমন কারো জানাই ছিল না। জানাজানি হতেও অনেক সময় লেগেছে। তখন খন্দকার মোস্তাক বঙ্গভবনে থেকে খন্দকার মোস্তাক টেলিফোন করে খুনিদেরকে কারাগারের ভেতরে ঢোকার অনুমতি দিয়েছিল। ফলে কারা কর্তৃপক্ষের খুব কিছু করার ছিল না। যখন রাষ্ট্রপতি স্বয়ং অনুমতি দিয়ে দেন, তখন আসলে কারো কিছু করার থাকে না। আমরা আজকে একটু সেই দিনগুলোর দিকে ফিরে তাকানোর চেষ্টা করব। এই ৪১ বছরে অনেক হয়েছে। বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, যাদের ধরা গেছে তাদের ফাঁসি কার্যকর হয়েছে, এবং জেল হত্যা মামলারও বিচার হয়েছে, যদিও অনেকেই এখনও পালিয়ে আছেন, ফলে তাদের সবার বিচার কার্যকর করা যায়নি। আমরা আজকে ওই সময়ের এই কথাগুলো বলবো। আমাদের সাথে স্টুডিওতে ৩ জন অতিথি উপস্থিত আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ভাইকে অভিনন্দন জানাচ্ছি এই অনএয়ারে, কারণ উনি এই ২ দিন আগে অনুষ্ঠিত পার্টির কংগ্রেসে নতুন করে সভাপতি নির্বাচিত হয়েছেন। এমনিতে আমরা সুযোগ পেয়েছি আজকে, সেখানে অভিনন্দন জানাচ্ছি। এবং আছেন ক্ষম জাহাঙ্গীর এমপি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। ৭৫-এর পরে যখন আওয়ামী লীগের বিরুদ্ধে সাংঘাতিক নিষ্পেষণের সময়, তখন ছাত্রলীগের অল্প যে কজন কর্মী দলের হাল ধরে সংগঠনকে টিকিয়ে রেখেছিলেন, তাদের মধ্যে একজন। ফলে ওই সময়টার কিছুটা ছবি হয়তো আমরা ক্ষম জাহাঙ্গীরের কাছ থেকে পাবো। এবং আছেন অবসরপ্রাপ্ত কর্নেল জাফর ইমাম বীর বিক্রম, উনি বীর মুক্তিযোদ্ধা, এবং ৭৫-এর ৩রা নভেম্বরের যেই পাল্টা কূ, মানে ১৫ই আগস্টের খুনিদের বিরুদ্ধে যে পাল্টা কূ হয়েছিল, সেই কূয়ের অন্যতম একজন কুশীলব কর্নেল জাফর ইমাম। এবং তখনকার বঙ্গভবনের ভিতরের অনেকগুলো কথা জানেন। যেমন আজকের একটি পত্রিকা আমি পড়েছি যে তখন ওনারা যখন খন্দকার মোস্তাকের কাছ থেকে ৩রা নভেম্বর জেল হত্যা বিষয়ক একটি জবানবন্দি নিয়েছিলেন, যেটি টেপ আসলে আর পরে খুঁজে পাওয়া যায়নি, সেটি নিশ্চয়ই আমরা আলোচনার এক পর্যায়ে কর্নেল জাফর ইমামের কাছ থেকে জেনে নিব। আমি আলোচনা যাওয়ার আগে আমাদের রিপোর্টার আরাফাত সিদ্দিকী একটি রিপোর্ট তৈরি করেছে জেল হত্যা দিবস নিয়ে, সেটা একটু দেখে আমরা আলোচনা শুরু করব। আওয়ামী লীগের মীর জাফর খন্দকার মোস্তাক প্রস্তাব দিয়েছিলেন তার মন্ত্রিসভায় যোগ দিতে, কিন্তু বঙ্গবন্ধুর রক্তের সঙ্গে বেইমানি করেননি জাতীয় ৪ নেতা, যারা জাতির জনকের অবর্তমানে বাংলাদেশের স্বাধীনতায় মূল ভূমিকা রেখেছিলেন। of the unfortunate people of Bangladesh. যাদের সাংগঠনিক ক্ষমতা আর আন্তর্জাতিক যোগাযোগের দক্ষতা মাত্র ৯ মাসে বাঙালিকে একটি স্বাধীন দেশের নাগরিক করেছে, সেই জাতীয় নেতাদেরই হত্যা করেছে ঘাতকরা। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট আর ৩ নভেম্বর একই সুতোয় গাঁথা বাঙালির অমোচনীয় কলঙ্কের ইতিহাস। ক্যাপ্টেন মনসুর আলী যখন হোম মিনিস্টার ছিলেন, তখন এই সেলটার উদ্বোধন হয়। হ্যাঁ, কিন্তু কোনো বন্দি তখন প্রয়োজনও ছিল না, আসেও নেই। ইতিহাসের নিয়তি যে উনি প্রথম বন্দি এই জেলে ঢুকেছিলেন। সে এক নজিরবিহীন হত্যাকাণ্ড, যাতে খোদ রাষ্ট্রপ্রধানের নির্দেশে সুরক্ষিত কারাগারের ভেতর চলে নৃশংস নারকীয়তা। নরপিশাচের বিচার হওয়া দূরে থাক, রাষ্ট্রীয়ভাবে তাদের পুরস্কৃত করা হয় দীর্ঘদিন ধরে। বছরের পর বছর চলে একটি স্বাধীন জাতিকে আবারও পরাধীন করার হীন ষড়যন্ত্র। এটা আমার মা নিজেই আমাকে বলেছেন। তিনি যখন জেলখানে এসেছিলেন, তখন বলেছিলেন যে আমরা বেরোতে পারবো না জীবন্ত, আমাদেরকে মোস্তাক
জীবন্ত বের হতে দেবে না। যাদের হাত ধরে স্বাধীনতা সেই সূর্য সৈনিকদের পরিবার তখন স্বাধীন দেশেই উচ্ছিষ্ট। এর চাইতে বড় লজ্জার আর কি হতে পারে? যুদ্ধাপরাধীর বিচার করলে সাজা দিলে তারা প্রতিবাদ করে, অথচ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার শিশুপুত্র সহ পরিবার সহ জীবন দিয়ে গেলেন, সেই বিষয়ে তারা কথা বলতো না। এবং জাতীয় চার নেতার ব্যাপারে তো তারা খুনিদের ফেরতই দিতে চাচ্ছে না। জাতীয় নেতাদের প্রতি নৃশংস হয়েছিল মানুষ, তবে প্রকৃতি তার মুখ ফেরায়নি। সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগারের যেখানে 4 নেতার ক্ষতবিক্ষত মরদেহ রাখা হয়েছিল, সেখানে প্রকৃতি শিউলি ঝরায় আজও। তবে এই শ্রদ্ধা বাঙালির জন্য নয়, এই শ্রদ্ধা তার জাতীয় নেতাদের। সারা বিশ্বকে অবাক করে দিয়ে বীর দর্পে যে দেশের জন্ম, কতটা নৃশংসতায় বারবার সেই দেশকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করা হয়েছে। বঙ্গবন্ধু এবং জাতীয় 4 নেতা যদি বেঁচে থাকতেন, তাহলে হয়তো নিষ্কলঙ্ক গর্ব নিয়েই বাংলাদেশের ইতিহাস লেখা যেত। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, কারা স্মৃতি জাদুঘর, ঢাকা। সেলিম ভাই, আপনাকে দিয়েই শুরু করি আলোচনাটা। আমি শুরুতে যেমন বলছিলাম যে আজকের 3রা নভেম্বর আমরা যত খোলামেলা এই কথা বলতে পারছি বা টকশো করতে পারছি, তখনকার পরিস্থিতিটা আসলে অন্যরকম ছিল। তখনকার সময়ের কথা একটু আপনার, ওই সময়কার আসলে কেমন ছিল পরিস্থিতিটা দেশের সব মিলিয়ে, মানে 3রা নভেম্বর, মানে 15ই আগস্ট থেকে 7ই নভেম্বর পর্যন্ত যে এই মাঝখানের যে সময়টা, টালমাটাল সময়টা আর কি, ওই সময় রাজনীতিটা একটু আপনার কাছ থেকে বলুন। দেখুন, প্রথমেই আমি জাতীয় 4 নেতাকে যে হত্যা করা হয়েছে জেলখানায়, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এবং এই জাতি তাদের অবদান আমাদের স্বাধীনতা সংগ্রামে এবং দেশ গঠনে, সেটা চিরদিন স্মরণ করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। মুক্তিযুদ্ধ যতদিন টিকে থাকবে, বঙ্গবন্ধুর স্মৃতি তো বটেই, এই 4 নেতার স্মৃতিও অম্লান হয়ে থাকবে। আমাদের প্রথমে বুঝতে হবে যে এই হত্যাকাণ্ডের পরিকল্পনাটা, তার যে নৈতিক এবং রাজনৈতিক ধারাটা, সেইটা কিন্তু 71-এর 9 মাসেই জন্মগ্রহণ করেছিল। আমাদের এই কথা সচরাচর আলোচনা হয় না যে মুক্তিযুদ্ধ চলাকালে খন্দকার মুশতাক আমাদের স্বাধীনতাকে বিসর্জন দিয়ে কনফেডারেশন গঠনের জন্য একটা ষড়যন্ত্র করেছিল। এবং জাতিসংঘে তিনি যে সেইখানে ভাষণে তিনি এই প্রস্তাবনা আনুষ্ঠানিকভাবে তুলে ধরবেন, এইরকম একটা দূরভিসন্ধি নিয়ে তিনি যাওয়ার চেষ্টা করেছিলেন। তো এই খবরটা বেরিয়ে যায়, পরে তাকে আর প্লেনে উঠতে দেওয়া হয়নি এবং তাকে ক্লোজ করে ফেলা হয় আর কি। তো এইটা যদি তখন তার মাথার ভেতরে থাকে, যখন বাংলাদেশ সৃষ্টি হলো, এটা খালি একটা ভৌগোলিকভাবে একটা ভূখণ্ডকে নিয়ে একটা রাষ্ট্রের জন্ম, সেটা কিন্তু নয়। পাকিস্তানের ভাবধারা, পাকিস্তানের ব্যবস্থা, সেইটাকে আদর্শিক জায়গাকে, ওই জায়গাটাকে সম্পূর্ণভাবে নাকচ করে সম্পূর্ণ ভিন্ন ভিত্তির উপরে একটা রাষ্ট্রে আমরা জন্ম নিতাম। এবং সেটা একটা জনযুদ্ধের ভেতর দিয়ে হয়েছে, সশস্ত্র সংগ্রামের ভেতর দিয়ে হয়েছে। এবং যেই সশস্ত্র সংগ্রামে অধিকাংশ অংশগ্রহণকারী ছিল কৃষক এবং শ্রমিক, এবং হিসাবে দেখা যায় যে প্রায় 80% বা তারও কিছু বেশি তারা ছিল কিন্তু এই মেহনতি মানুষ। সুতরাং স্বাভাবিকভাবে এবং আন্তর্জাতিকভাবেও যে সমাজতান্ত্রিক শিবির আমাদের পক্ষ নিল এবং সাম্রাজ্যবাদী শিবির আমাদের বিরোধিতা করলো, এবং সেই পটভূমিতে একটা প্রগতিশীল ধারায় আমরা অগ্রসর হওয়ার সুযোগ পেলাম। এবং 4 রাষ্ট্রীয় মূলনীতির ভিত্তিতে আমাদের দেশের ভিত্তি আমরা রচনা করে অগ্রযাত্রা শুরু করলাম। যখন পাক বাহিনী তারা আত্মসমর্পণ করে, তখনই কিন্তু তারা, এখানে কর্নেল সাহেব আরও ভালো বলতে পারবেন, যে যুদ্ধ করার সময় সবসময় একটা কন্টিনজেন্সি প্ল্যান রাখতে হয়, যে বাই চান্স যদি আমরা জেতার চেষ্টা করব, যদি কিছু হয় হোয়াট শুড বি ডান। সেই কন্টিনজেন্সি প্ল্যানটা ছিল যে এই প্রগতিশীল বাংলাদেশকে তারা হতে দেবে না, এটাকে আবার পাকিস্তানি ভাবধারায় নিয়ে আসবে। এবং সেইটার জন্য ষড়যন্ত্র কিন্তু তখন থেকে চলতে থাকে। এবং তৎকালীন আওয়ামী লীগ সরকারের কিছু দুর্বলতা, যেগুলো বঙ্গবন্ধু বলেছে যে আমার কম্বল গেল কই, যেদিকে তাকাই খালি দেখি চোরের দল, ইত্যাদি ইত্যাদি, আরো অনেক রকম সমস্যার ছিল। এবং এইটার সুযোগ নিয়ে তারা কিন্তু হামলা করার একটা পরিকল্পনা হয়েছিল। এবং সেটা 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করলো। এইটা খালি একটা ব্যক্তিগত হত্যাকাণ্ড না, এটা একটা রাজনৈতিক প্রতিবিপ্লব, প্রতিক্রিয়াশীল আদর্শিক জায়গা, এবং এই দেশটাকে একটা
মুক্তিযুদ্ধের ট্র্যাক থেকে আবার আবার উল্টো পাকিস্তান পাকিস্তানি পন্থার ভাবধারায় নিয়ে যাওয়ার ট্র্যাকের জন্য ভেতরে রাতারাতি সেই বদলে ফেলার নিয়ে চেষ্টা যাওয়ার করা হয়েছে চেষ্টা বুঝতে করবে। কিন্তু। এখন খুনি মেজররা আর্মি ডিসিপ্লিন ভঙ্গ করে তারা কিন্তু বঙ্গভবনকে কেন্দ্র করে একটা পাওয়ার সেন্টার সেখানে গড়ে তোলে ষড়যন্ত্রের আখড়া বানিয়েছিল তখন বঙ্গবন্ধু। এবং সেইখানে যখন নাকি তারা দেখলো যে আমাদের জায়গাটা টলমাটাল হয়ে যাচ্ছে, তখন তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল কিন্তু ওই ধারাটাকে নষ্ট করার জন্য। তারা দেখলো বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে আমরা নেতৃত্ব যদি দেওয়ার মতো সরে লোক যাই, আছে, এই জি। 4 নেতা যদি চলে আসে, তাহলে পরে তো আমাদের সমস্ত এতদিন যেটা করলাম এটা তো সম্ভব হবে না। তখন তারা তাদের আমার ধারণা আগে থেকে পরিকল্পনা করা একটা তাদের প্ল্যান ছিল, সেই জাস্ট একটা সুইচ টিপে দিয়ে সেই প্ল্যানটাকে তারা অগ্রসর করার সুযোগ করে দেয় এবং সেই অনুযায়ী খুনিরা জেলখানায় অবৈধভাবে প্রবেশ করে। এবং দুনিয়ার কোথাও আপনি এটা খুঁজে পাবেন না যে জেলখানার ভেতরে নিরাপদে যেখানে বন্দীদের রাখার কথা সেখানে ঢুকে অবৈধভাবে সেখানে গুলি চালিয়ে হত্যা করে। এবং সেই হত্যাকাণ্ড একটা বর্বর, নিষ্ঠুর, এবং কারবালার যে কাহিনী আমরা চোখের পানি ফেলে শুনি সেইভাবে, এবং যেটা শোনা যায় সম্ভবত ঠিক যে মনসুর আলী সাহেব তখনও মারা যাননি, অনেক তখন বেঁচে আবার ছিল। সেকেন্ড টাইম তারা ফিরে আসে, ফিরে এসে আবার তাকে বেয়নেট চার্জ করে তাকে তার মৃত্যু তারা নিশ্চিত করে গেছে। নিশ্চিত করে। এবং সেই সব ঘটনা তো আমরা আরও পরিষ্কারভাবে শুনতে পাচ্ছি, আরও বেশি আমাদের শোনা দরকার। আমি ওই সময় ব্যক্তিগতভাবে খুবই ইনভলভ ছিলাম। 15ই আগস্টের ঘটনাবলীর সঙ্গে সঙ্গে, এটা জাহাঙ্গীর এখানে আছে, তার নিশ্চয়ই মনে থাকার কথা, আমরা ঢাকা ইউনিভার্সিটি পাহারা দিচ্ছিলাম এবং তখন সারা রাত ধরে পাহারা দিচ্ছি, কারণ পরদিন রাত বঙ্গবন্ধু 2টা যাওয়ার কথা ছিল। যাওয়ার কথা। এবং তার আগের দিন 2টা গ্রেনেড বিস্ফোরণ হ্যাঁ, হয়েছে বোমা ফেটেছে। এবং শামসুন্নাহর হলের সামনে পাকিস্তানের পতাকা সেটে দিয়েছে কে যেন, কাগজে আঁকা পতাকা আর কি। এবং রুশ ভারতের দালালরা হুঁশিয়ার বলে যেই মহলগুলো বিপ্লবের নাম করে তখন তৎপরতা চালাতো, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নাম করে, তারা তাদের দিক থেকে নানান রকম ষড়যন্ত্র হতে পারে এইগুলো আমরা চিন্তা করে আমরা সেখানে কিন্তু আপনারা সেই 14 protection আগস্ট রাত নিয়েছি। থেকে সারা রাত পাহারা দিচ্ছিলেন একটা ক্যাম্পাসে। ঘটনা একটু না বলে পারি না, মনে দুঃখ লাগে আর কি। রাত 1টা-2টার দিকে শেখ কামালও ছিল আমাদের এই ভলান্টিয়ার বাহিনী, গার্ড বাহিনীর ভেতরে। সে এসে আপনারা বলল- জোর করে বোধহয় তাকে বাসায় হ্যাঁ পাঠান, হ্যাঁ, ওনাকে বাসায় না পাঠান। না না, জোর করে না, সে এসে বললো যে সেলিম ভাই যাই, আমি সকালবেলা আচ্ছা, চলে আচ্ছা, আসবো। আচ্ছা। আমার মনটা একটু নরম হলো যে কয়েকদিন আগে বিয়ে হয়েছে, আচ্ছা ঠিক আছে যাই। তা আমি বললাম যে যেতে পারো, তবে একটা শর্ত আছে, তুমি প্রেসিডেন্টের মোটর কেটে আসতে পারবে না, আলাদা করে। তোমাকে আগে এসে আমাদের এইখানে টিমে যোগ দিতে হবে। আমার মনটা নরম না হয়ে যদি একটু শক্ত শক্ত হতো, থাকলে আপনি যেতে না তাহলে দিলে পরে একটা- যে হ্যাঁ যেতে না দিলে পরে এই যে তুমি কে লাট সাহেব বাবা, সবাই ডিউটি করতেছে তুমি ডিউটি করবে না, এটা কেমন কথা। যদি এইটা একটু হার্শলি বলতাম তাহলে হয়তো আমরা করতে পারতাম। এবং তারপরে আমরা তখন প্রস্তুতি নিয়েছি যে মিছিল করার জন্য একটা ঘরে বসে, হাতের পুলের একটা ঘরে বসে সব টেলিফোন করে যে 11টার দিকে সবাই জমা হবে, আমাদের প্রতিবাদ করতে হবে। খোলা রেখেছি, রেডিও খোলা রেখেছি। এবং তখন একের পর এক দেখি সমস্ত আমাদের সশস্ত্র বাহিনী, প্রধানরা কি বিডিআর, আনুগত্য প্রধানরা প্রকাশ করছে? আনুগত্য প্রকাশ। তারপরে আরও আশ্চর্য ব্যাপার, মুশতাক দায়িত্ব নিয়েছে এবং একে একে পুরানো ক্যাবিনেটের সবাই, আওয়ামী লীগের কয়েকজন অনেকেই বাদে সেখানে। সবাই এখানে শপথ গ্রহণ করছে। এবং একটা সেন্টিমেন্ট আওয়ামী লীগের কর্মীদের ভিতরে, নেতাদের ভিতরে হয়ে গেল যে বঙ্গবন্ধুকে তো আর ফেরত পাওয়া যাবে না, যাই হোক আওয়ামী লীগই তো আওয়ামী আছে। লীগের সরকারই তো আছে এবং আমাদেরকে তো মন্ত্রী সবাই রেখেছে। এবং এইটা যে একটা বিভ্রান্তি সৃষ্টি করে, সেইটা একটা মারাত্মকভাবে ইতিহাসে। এবং এটা খুবই দুঃখ লাগে, আমাদের সেনাপ্রধান ছিলেন শফিউল্লাহ সাহেব, বঙ্গবন্ধু তাকে ফোন করেছিল কয়েকবার। উনি বোধহয় এবং বলেছেন যে এইবার আপনার এই বাইরে একবার তিনি বললেন, সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল যে আপনার যান নাই কেন ওনার কলে, বলেন যে আমার জীবন বিপন্ন হতো ওর জন্য আমি যাইনি। না। তো জীবন বিপন্ন করার জন্যই তো তাকে বেতন দেওয়া হয়, তাহলে পরে এই কথা কেমনে একজন উনি নাকি বঙ্গবন্ধুকে বলেছিলেন যে আপনি পালিয়ে কোনো যেতে দেয়াল পারেন দেয়াল যে। টপকে পালিয়ে না যান না, এরকম সেটা তো ওই দিনের ঘটনা। জি। আমি বলছি পরবর্তীকালে জি। সাংবাদিকরা জিজ্ঞেস করেছে যে আপনি তখন দৌড়িয়ে গেলেন না কেন, বললো যে আমার জীবন বিপন্ন হতো ওর জন্য যাইনি। তা আমাদের দেশ আক্রান্ত হলে সেনাপ্রধান যদি বলে জীবনের মায়া জীবন বিপন্ন হতো দেখে আমি শত্রুপক্ষকে মোকাবেলা করি নাই, তো এইটা কি মার্জনীয় কোনো ব্যাপার হয়? acceptable। এবং সেই ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়া হয়
যার ফলে ইউনিভার্সিটিতে আমরা মিছিল করতে পারিনি। তবে আমরা পরিকল্পনা করলাম, প্রধানত ছাত্র ইউনিয়নের ছিল, ছাত্রলীগেরও ছিল, গামা, জাহাঙ্গীর, মমতাজ, এই ছাত্রলীগের, আর মাহবুব জামান যার দেখলেন আপনি, তারপরে কাজী আকরাম, কামরুল হাসান, এরা সব ছাত্র ইউনিয়নের। তবে মূলত ছাত্র ইউনিয়নের এটাই ছিল। সেই ইয়েতে আমরা ইউনিভার্সিটি যেদিন খুলবে সেই দিনই মিছিল বের হয়েছিল। এবং এই যে মাহবুব জামান দেখলেন মধুর ক্যান্টিনে টেবিলের উপরে দাঁড়িয়ে 2 মিনিটের একটা বক্তৃতা দিয়ে সমস্ত করিডোরে ঝটিকা মিছিল করে এক মুজিবের রক্ত থেকে লক্ষ মুজিব জন্ম নেবে এইটা বলে স্লোগান দিয়ে একটা আলোড়ন সৃষ্টি করলাম। আমরা তখন একটা প্ল্যান নিয়েছি যে ইউনিভার্সিটি খোলার পরেই আমরা একটা নীরব মিছিল, মৌন মিছিল করব, এবং সেটা ডেট হলো 4 তারিখ। এবং সমস্ত লিফলেট বিলি করা হয়েছে, এবং লিফলেট বিলি করতে গিয়ে অনেক কর্মী গ্রেপ্তার হয়েছে। এবং আমি নিজে জসিমউদ্দিন সাহেবের কাছে গেছি, কবি জসিমউদ্দিন, জয়নাল আবেদিন সাহেবের কাছে গেছি। ওনারা বললেন যে আমরা আসি বাবা তোমার সঙ্গে, কিন্তু আমাদের শরীর তো খারাপ, আমরা তো মিছিলে থাকতে পারবো না। এইভাবে আয়োজন, তো এই প্রস্তুতি চলতেছে। 3 তারিখে হঠাৎ রেডিও বন্ধ, অমুক সমুক কী হচ্ছে না হচ্ছে, একটা পাল্টা অভ্যুত্থান হয়েছে, এটা কাদা করলো কি করলো কিছুই আমরা জানি না। আমাদের জন্য একটা ডায়লামা যে আমাদের প্রোগ্রাম বহাল থাকবে কি থাকবে না। তা আমরা ঠিক করলাম যে আমাদের প্রোগ্রাম আন্দোলন তো চলবে। ওর জন্য বটতলায় জমায়েত হলো। 4 তারিখে এটা প্রোগ্রাম ছিল। 3 তারিখে 4 নভেম্বর 3 তারিখে কি হয়েছে বোঝা যাচ্ছে না। 2 রকম কথা, যে ওইখানে 4 নেতাকে বের করে নিয়ে আসা হচ্ছে, ওনারা শীঘ্রই শপথ নিচ্ছেন। আচ্ছা, আবার ততক্ষণে তো ওনারা মারাই গেছেন যখন। মরে শেষ আর কি। তো এইরকম অবস্থায় কি করা যায়। 4 তারিখে বটতলায় ওখানে জমায়েত হলাম, ওখানে আমি কিছু বক্তৃতা করলাম, তারপরে মিছিল চললো, নীল খেতে আমাদের আটকায় দিল। তো এই গুজবটা সম্পর্কে ভেরিফিকেশন করার জন্য কামরুল হাসান খান, মমতাজ, জুলিয়াস, আমাদের সচিব ছিলেন একজন শওকত হোসেন জুলিয়াস, তো তাদেরকে পাঠালাম যে তোমরা এইসব গুজব শুনে লাভ নাই, তোমরা জেল গেটে যেয়ে শুনে আসো তা আমাদের মিছিলটা যখন কলাবাগানের কাছাকাছি, তারা দৌড়ে এসে বললো যে সেলিম ভাইয়ের সাথে বিরাট ঘটনা ঘটে গেছে। আমরা যে খবরদার কাউকে এখনো কিছু বললো না, আমরা 32 নম্বরে যাই, যে ওইখানে ফুলের মালা আগে দেই, তারপরে দেখা যাবে। ওইটা ফুলের মালা দেওয়ার পর বাইরে ফেরত আসলাম, তখন নীরব মিছিল আর নীরব থাকলো না, তখন সরব হয়ে একটু মোটামুটি হ্যাঁ, তখন আমরা ওইখানে দাঁড়ায় আমি ঘটনাটা বললাম যে এটা হয়েছে। এবং ইউনিভার্সিটিতে ফিরে এসে সিনেট মিটিং ছিল, আমরা সিনেট মিটিংয়ে তখন ছাত্র প্রতিনিধি থাকতো, আমরা যে বললাম যে এইখানে অন্য কোনো এজেন্ডা আলোচনা হবে না, খালি একটা শোক প্রস্তাব নেওয়া হবে। এবং বিকাল 3টায় শহীদ মিনারে সমাবেশ ডাকলাম, এবং সেই সমাবেশে এটা বলে পরদিন 5ই নভেম্বর অর্থ দিবস হরতাল আহ্বান করলাম। আমি এটা আহ্বান করেছিলাম। এবং তাদের 4 নেতার কবর দেওয়ার জন্য, দাফন করার জন্য আমাদের যে রমনার ওইখানে যে 3 নেতার যে মাজার আছে, ওইখানে কবর খুঁড়ে টুড়ে আমরা সব রেডি করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু সেনাবাহিনী পরদিন আমাদেরকে আর এই লাশটা হস্তান্তর করতে দিল না। আমরা তখন গায়েবেই জানাজা পড়লাম, বাইতুল মোকাররমের সামনে গায়েবেই জানাজা ভেতর দিয়ে আমরা করলাম। এবং তারপরে 5 তারিখ পরে 6 তারিখ 7 তারিখের ভেতরে, এবং যারা অভ্যুত্থানটা 3 তারিখে সংগঠিত করেছিল, সেটা চেইন অফ কমান্ডটা আবার রেস্টোর করতে হবে, সম্ভবত এইটাই তাদের প্রধান মূল ছিল। এটার কোনো পলিটিক্যাল ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল ওরিয়েন্টেশনটা স্পষ্ট ছিল না। আরেকটা অনেক গুজব ছিল বা বিভ্রান্তি ছিল, অনেক বিভ্রান্তি ছিল, এবং বিভ্রান্তিটা এটা ছড়ানোর সুযোগ হয়। আমাদেরকে যখন নীলক্ষেতে আটকায় দেয়, তখন আমি রাশেদ মোশাররফের বাসায় একটা টেলিফোনের কনভারসেশন, যে এটা কী হচ্ছে, অমুক হচ্ছে, অমুক সমুক, বা আমার কাছ থেকে কী শুনবেন, আমার ভাইয়ের কাছ থেকে শুনেন। এবং খালেদ মোশাররফ তার মায়ের সঙ্গে দেখা করতে গেছে একেবারে সকালবেলায়। তো তখন আমি ঘটনাক্রমে তার সঙ্গে টেলিফোনে কথা হলো। আমি বললাম যে আমার আত্মীয় মারা গেলে আমি কি চোখের পানি ফেলবো না, তা আমরা নীরব মিছিল করতেছি, এটা বাধা আপনি দেবেন? বলছি ইট ইজ এ সিভিলিয়ান অ্যাফেয়ার, আমার মাই বয়েজ উইল ডু নাথিং, ইংরেজিতে যেভাবে বলে আর কি, উইল নট, ইট ইজ নট এ ম্যাটার ফর দ্যাম। এবং আমি বললাম, আমি সুযোগটা নিলাম যে তাহলে পরে আপনি যদি এটাই হয় আপনার অ্যাটিটিউড, তাহলে আপনিও আসেন, জাতির পিতা অমুক। হ্যাঁ, একটু হেসে বললো যে না আমি তো যাবো না, তো মাই মাদার উইল গো। তো গেলেন আর কি।
তো এইটাকে রং চড়িয়ে যারা রুশ ভারতের ষড়যন্ত্র হ্যাঁ, মানে হিসাবে ভারতের ভারতের ইনভলভমেন্টটা দেখানোর জন্য, যে এই কুর সঙ্গে ভারত জড়িত, এইটা দেখানোর জন্য যে খালেদ মোশাররফের মা ওখানে গিয়েছে। সো খালেদ মোশাররফ ইজ আইডেন্টিফাইড উইথ দিস পলিসি ধারা, এইটা বলে একটা অপপ্রচার চালানো এবং গণবাহিনীর মাধ্যমে যে সিপাহী বিদ্রোহের যে জায়গাটা, সেই ক্ষেত্রটা জায়গাটা প্রস্তুত করলো তখন তারা যে কর্নেল করে 7ই নভেম্বর তারা তথাকথিত অভ্যুত্থানের চেষ্টা করলো এবং করে সেটা আরেকটা কাহিনী। সেখানে জি, নানান রকম ফোর্স, জি, অনেকগুলো আছে। নানান রকম রেফ রাইট অমুক জি, সমক সেলিম ভাই, আপনি যে 3রা নভেম্বরের যে বিভ্রান্তির কথা বললেন যে আপনারা কিছু জানেন না, ওই সময়টা কর্নেল জাফর ইমাম একদমই কেন্দ্রে ছিলেন খালেদ মোশাররফের সাথে। আপনার কাছ থেকে একটু শুনি যে ওই সময়টা আসলে বাইরে যারা মাঠে ছিল তারা আসলে বুঝতে পারে না যে 3রা নভেম্বর কী হয়েছে বা 4 নভেম্বর ইয়ে। আপনাদের তখন বঙ্গভবনে একদম কেন্দ্রে ছিলেন, আসলে তখন কী হয়েছিল? সেলিম ভাই খুব সুন্দরভাবে পুরা প্রেক্ষাপটটা বর্ণনা করেছেন। প্রেক্ষাপটটা বর্ণনা করেছে। এটার মধ্যে আমি অনেক সঠিক তথ্য খুঁজে পাচ্ছি। আমি শুধু একটু অ্যাড করব, সম্পূরক দু একটা কথা বলবো। প্রথমে আমি আমাদের স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর পক্ষ থেকে যে 4 নেতা নেতৃত্ব দিয়েছিলেন স্বাধীন বাংলা সরকারের, তাদেরকে স্মরণ করছি। আসলে এটা একটা দুর্ভাগ্যজনক কলঙ্কময় অধ্যায় আমাদের ইতিহাসে, আমরা তাদেরকে হারিয়েছি সেদিন। কারাগারে সুরক্ষিত জায়গা, যেখানে কারাগার যেখানে নিরাপদ সুরক্ষিত থাকা- একটা জায়গা সেখানে। এবং তবে এখানে এটা অবশ্যই বলতে হয়, যেটা উনি বলেছেন, আমরা 4 তারিখে যখন মুস্তাকের জবানবন্দি নিই, সেদিনে তাকে অফিসিয়ালি অপসারণ করা হয়। সেই ক্যাসেট বন্দি করেছি আমরা, সেই জবানবন্দি, এবং সেটা আমরা 46 ব্রিগেডে মেজর হাফিজের কাছে রাখা ছিল। হাফিজ পরে বললেন এটা পরবর্তী চিফ যে হয়েছিল হাসান মোর্শেদ চৌধুরী, হাসান আপনার মোর্শেদ চৌধুরী, লেখা তখন চিফ হিসেবে না, হি ওয়াজ পরবর্তী ওই 46 এর হাফিজের জায়গায় বিএম হিসেবে, উত্তরাধিকারী। উত্তরাধিকারী হিসেবে তার কাছে তার অফিসে সংরক্ষিত ছিল, এবং সেটা সে জানার কথা আমি বললো। তবে এটা তো সত্য, তার একটা স্বীকারোক্তি আমরা নিয়েছিলাম। সে বলল, মোস্তাক স্পষ্টভাবে বলছিল যে আমি কয়েক দফা টেলিফোন করেছি জেল গেইটে। সেখানে মিন্টু ফরিদপুর নিবাসী, সে ছিল জেলার, আর অনেকের সাথে সে কথা বলেছে, মুস্তাক বলল। এবং যে ক্ষুদ্র অংশটা গিয়েছিল একটা জিপ ডজে করে কিছু রিসালদার, মুসলিউদ্দিন অ্যান্ড আদার্স, তাদেরকে ঢুকার পারমিশন দিল। পরবর্তী কাহিনী তো সবাই জানে। কিন্তু মোস্তাক তো বলেছে যে সে ফোন করেছিল, এবং সে কারণ এই জন্য বলছি, কয়েদিরা ঘুমন্ত অবস্থায় ছিল। গোলাগুলি যখন শুরু হয় তখন হয়তো কয়েদিরা ঘুম থেকে উঠেছে, কিন্তু কি হচ্ছে তা তারা জানতো না। জেলের ভেতরে তো কোনো অভ্যুত্থান হয় নাই, না জেল গেটে তো কোনো ট্যাঙ্ক যায় নাই, জেল গেট ভেঙে তো কোনো ট্রুপস ঢুকে নাই সেখানে। জিপ নিয়ে গেছে, গিয়ে গেট খুলে গিয়েছে। গেট খুলছে, মানে গেট তো খুলতে পারতো না, শত শত জেল পুলিশ ছিল। তারা পাগলা ঘন্টা বাজাইলে 800-900 জেল পুলিশ চলে আসার কথা। পাশে ছিল লালবাগ থানা, সিকিউরিটি কোনো অভাব ছিল না। তাহলে দেখা যাচ্ছে প্রেসিডেন্ট যে কনস্পিরেসি, এটা পূর্ব পরিকল্পিত মোস্তাকের। তো এটা আমরা পরে মানে আবিষ্কার করলাম, এটা পূর্ব পরিকল্পিত। জবানবন্দি নিয়েছিলেন 4 তারিখে। 4 তারিখে জবানবন্দি সে বললো যে এটা পূর্ব পরিকল্পিত। আমি ধরেই নিয়েছিলেন যদি আমাদের প্রতি কোনো আঘাত আসে, এদেরকে আমরা শেষ করে দেব। এবং সে তাই করেছে, এবং সে কনফেস করছে ভেরি মানে স্মার্টলি দ্যাট আই ডিড ইট, ইউ সি। তারপর তাকে তো বন্দি করে বঙ্গবন্ধুপুরে আমাকে খালেদ বললেন তাকে নিয়ে যাও। আমার সাথে মইনিউ আহমদ ছিল, লেফটেন্যান্ট, তখন সে সেকেন্ড লেফটেন্যান্ট। মানে পরে যিনি সেনাপ্রধান হয়েছেন, না মইনিউ আহমেদ, হ্যাঁ পরে যে সেনাপ্রধান, লেফটেন্যান্ট মইনিউ আহমেদ, আর দীপক কোরিয়া ক্যাপ্টেন রক্ষী বাহিনীর। বলে তো তোমরা জাফরের সাথে যাও, তারা উপরে বন্দি করে রাখো। আমাকে আবার খালেদ বসে বলে দেন সে যেন সুইসাইড না করে, আমাদের অনেক তথ্যের প্রয়োজন আছে তার থেকে নেওয়ার, অনেক কাহিনী তার থেকে জানতে হবে জাফর ইমাম, প্লিজ ডোন্ট, কেউ যেন তাকে মানে হত্যা আঘাত না করবে, আর দরজা যেন সে বন্ধ না করে। আমরা অ্যাকর্ডিংলি সুব্রত টুদের বললাম যে দেখো, সে ওয়াশরুমে গেলেও কিন্তু বন্ধ করতে দেবে না, ধরে রাখবে, ইউ কমপ্লিট। তা আমি যখন আসি তখন আমি দেখলাম, তাকে আমি জিজ্ঞেস করলাম, বাই দ্য ওয়ে, আউট অফ কিউরিওসিটি, হোয়াট ডু ইউ থিঙ্ক নেক্সট? আমার সে ঠান্ডা মাথায় বলে, মুস্তাক, মাই বয়, ওয়েট অ্যান্ড সি। এটার তো আমি দেখলাম, কারণ বঙ্গবন্ধু তাকে খেকশিয়াল ডাকতো, দেখলাম সে তার মনোবল সে হারায় না। তার মাথার মধ্যে তখনও ষড়যন্ত্র চলছে, কিন্তু সে এটা কী করবে না করবে, বিরাট ষড়যন্ত্র জাল বেঁধে আছে তার।
আমি খালেদকে আসি বললাম দেন এটা তো চার নেতা যেখানে হয়তো হয়ে গেছে, তো খালেদ বললো দেন এগুলো নিয়ে পরে আলাপ করবো। কিন্তু আমরা একটা অংশ আমাদের, আমি এখন কারো আইডেন্টিফাই করতে চাই না, আমরা চেয়েছিলাম দেন লেট দেয়ার বি এ ব্লাড শেড, ইউ সি, ইট ক্যান নট বি গো লাইক, ইট ক্যান নট গো, শুড নট গো আনচ্যালেঞ্জড, ইউ সি, এইভাবে। কিন্তু খারাপ দেখলো সে তার সেটা আবার অনেকে যুক্তিতে সে কারণ হুদা আমাকে বললো তুমি জাফর ইমাম কিপ কোয়াইট নাও, কারণ এখন যদি আমরা আঘাত করতে যাই তাহলে রক্তারক্তি হবে। রক্ত তো হবে, কারণ আছে, কারণ আওয়ামী লীগ সংগঠিত নয়, আওয়ামী লীগের মেজরিটি মিনিস্টার জয়েন করে ফেলেছে মোস্তাকের সাথে, তারা কর্নার তারা চিহ্নিত হয়ে গেছে, মেজরিটি এমপি চিহ্নিত হয়ে গেছে উইথ মোস্তাক, আর বাকিরা অলরেডি পালাই গেছে, তারা এখন আত্মগোপনে আছে। এমত অবস্থায় যদি আমরা যদি চিহ্নিত হয়ে যাই দেন আমরা এই অভ্যুত্থানটা করছি আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর জন্য বা স্বাধীনতার পক্ষের শক্তিকে আবার পুনরুজ্জীবিত করার জন্য, তাহলে আর্মির মধ্যে ডিভিশনটা হয়ে যেতে পারে। এবং আরেকটু ফার্দার বললো যেটা যুক্তিতে আসে, যেটা জাতি জানা উচিত, স্বাধীন যুদ্ধ এটা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয়, তাছাড়া নভেম্বর জেল হত্যা এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা 15 আগস্ট এর আগে যেটা সেলিম ভাই ভেরি রাইটফুলি বলেছে, এটা যুদ্ধ রণাঙ্গনে সৃষ্ট। তখন থেকে পাকিস্তানি ভাবধারার সাথে ভাবধারা তো বলছে, কনফেডারেশন কথা বলেছে, জি ভালো কথা, সেটা শুধু এটাই অ্যাড করবো, তাকে আবার প্লেনে উঠতে দেওয়া হলো না ইউনাইটেড নেশনসে ভাষণ দেওয়ার জন্য, সেখানে ভাষণ দিতে গেলে সে কনফেডারেশন কথা বলে ফেলতো, যুদ্ধটাকে আমাদের প্রায় তখনই শেষ হয়ে আমাদের স্পিরিটটাকে শেষ হয়ে যেত, মানে আমাদের উদ্দীপনা আশা উদ্দীপনা সব ধূলিসাৎ হয়ে যেত, পুরো ওয়ার্ল্ড আমাদের ভুল বুঝতো। তাতে বড় কথা হচ্ছে আমি এখানে বলি শুধু এটা যে 10ই জানুয়ারি 72 সালে যখন বঙ্গবন্ধু ফিরে আসলো, তো আমরা যারা স্বাধীনতা সপক্ষে শক্তি, যারা আমরা বিরাট কথা বলি, বড় বক্তৃতা দিই, বঙ্গবন্ধুকে তারা বলেছে কিনা আমি জানি না, কেন বললো না যে যুদ্ধ চলাকালীন এই ষড়যন্ত্র ছিল, মোস্তাকের এই ভূমিকা ছিল, টু বি কেয়ারফুল, সে আবার বাণিজ্য মন্ত্রী হলো, পানি মন্ত্রী হলো। তার না, কিন্তু আপনি যেটা বলছেন যে না, বঙ্গবন্ধু খেকশিয়াল ডাকতো এবং বঙ্গবন্ধু কিন্তু মোস্তাককে ওইভাবেই সবসময় না, চিনত। আমি ওই তো বলছি, আপনার উত্তর দিচ্ছি কথাটা, আমি আসতেছি আপনার পয়েন্টে। সো এটা কেন বলছি যে বিচ্ছিন্ন ঘটনা 13 নম্বরও নয়, 15 আগস্টও নয়, 15 আগস্ট, 13 নভেম্বর, 7 নভেম্বর সব কিছুর ক্ষেত্র প্রস্তুত হয়েছে, কিন্তু আপনি একই সূত্রে কথা, কিন্তু সব কিছু এই তিনটা ইনসিডেন্ট এটা রণাঙ্গনে সেলিম ভাই যেটা আমি আপনাকে রাইট। একটু থামাচ্ছি, আমি একটা বিরতিতে যাবো, বিরতির পরে ঠিক এই জায়গা থেকে আবার শুরু করবো। আমাদের 10টা একটা ছোট্ট নিউজ আছে, আর একজন দর্শক আছেন টেলিফোনে, ফোনটা নিয়ে বিরতিতে যাব। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আবির আলমগীর, জি প্লিজ। আমি ঢাকা বসুন্ধরা থেকে বলছি। সেলিম ভাইয়ের কাছে আমার একটা কোশ্চেন আছে। জি প্লিজ। সেলিম ভাই, আমি বেতিয়ারার শহীদ সিরাজুম মনিরের ছোট ভাই। আমার কোশ্চেনটা আপনার কাছে, আমি মুক্তিযুদ্ধ দেখেছি, এই যে খন্দকার মোস্তাক আহমেদ তার যে কনস্পিরেসিটা ছিল সেই সময়, যে পাকিস্তানের সাথে একটা কনফেডারেশন করে আবার যোগাযোগ করে পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানকে একসাথে করা যায় কিনা, তো এটা সে ধরা পড়ে গেল। এরপর বাংলাদেশ স্বাধীন হবার পর যখন পুরা প্রশাসন এটা জানে, আমাদের বঙ্গবন্ধুও জানতেন, তারপরেও যে বাংলাদেশের যে সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো ছিল, এনএসআই, ডিজিএফআই, আরো যে সমস্ত সংস্থাগুলো ছিল, তারা কেন বিশেষভাবে খন্দকার মোস্তাকের উপরে নজর রাখেননি, যে আমাদের জাতির পিতা। জি, আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, আমাদের একটা বিরতিতে যেতে হবে, সময় নেই। কর্নেল জাফর ইমাম ঠিক এই জায়গাটাতে কথা বলছিলেন যে বঙ্গবন্ধু দেশে ফেরার পরেও মোস্তাকের ষড়যন্ত্রের কথা তাকে জানানো হয়েছিল কিনা এবং সে কী ব্যবস্থা নেওয়া ছিল, এটা সেলিম ভাই, জাফর ইমাম ওনারা সবাই বলবেন। আমরা ছোট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবার আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম 3রা নভেম্বর যে বেদনাদায়ক অধ্যায় 1975 সালের 41 বছর পরে। আমি শুরুতে বলেছি যে এখন আমরা যতটা সহজে খুব
সাবলীলভাবে আলোচনা করতে পারছি। তখন পরিস্থিতিটা এমন ছিল না। যেমন একদম শুরুর বক্তব্যে মুজাহিদুল ইসলাম সেলিম বলছিলেন যে 4 তারিখে যখন ওনারা মিছিল করেন তখনও আসলে মিছিল শুরুর সময় জানতেন না যে আসলে 3 তারিখে কারাগারের ভিতরে কী ঘটে গেছে, এবং যারা 3রা নভেম্বর যে পাল্টা কু হয়েছিল খুনি চক্রের বিরুদ্ধে, তারাও ঠিক পুরোটা জানতেন না যে আসলে কারাগারের ভিতরে কী হয়েছে। আমরা ঠিক ওই সময়ের কথা শুনছিলাম কর্নেল অবসরপ্রাপ্ত জাফর ইমামের কাছ থেকে। একজন দর্শক টেলিফোনে আছেন, ফোনটা নিয়ে আমি আবার কর্নেল জাফর ইমামের অসমাপ্ত আলোচনায় ফিরে যাব। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ বকুল হোসেন, কুষ্টিয়ার ভেড়ামারা থেকে বলছি। জি প্লিজ। আমার প্রশ্ন হচ্ছে 1975 সালের 3রা নভেম্বর যে সামরিক অভ্যুত্থান ঘটে এবং 15 আগস্টের নেতাদের 15 আগস্টে অভ্যুত্থানের নেতাদের বিদেশি প্রেরণের ব্যবস্থা করেন। খালেদ মোশাররফের অজান্তে জাতীয় 4 নেতাকে হত্যা করে। 5ই নভেম্বর খালেদ মোশাররফ খন্দকার মোস্তাককে বিচারপতি সাইমের কাছে ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য করে। কিন্তু জেলের একটা নিয়ম আছে যে সরকারি কর্মরত সেনাবাহিনী জেলখানার ভিতরে প্রবেশ করতে পারবে না, কিন্তু ওই ঘাতকেরা জেলখানার মধ্যে প্রবেশ করার অনুমতি দেওয়ার সেই নরঘাতকটিকে ইতিহাসে এটি এখনো অস্পষ্ট। এটা বিরতির আগে আমি বুঝতে পেরেছি, বিরতির আগে কর্নেল জাফর ইমাম বলেছেন যে এটা খন্দকার মোস্তাকের নির্দেশে জেলখানার গেট খুলে দেওয়া হয়েছিল খুনিদের জন্য। এটা মোটামুটি আপনি বলেছেন আগে, তবু আপনার আলোচনাটা যেখানে ছিল। আরেকটা জিনিস আমি আপনার কাছে একটু যুক্ত করি যে আপনি বিরতির সময় বলছিলেন যে আপনারা যখন বঙ্গভবনে 3রা নভেম্বর মানে যখন বঙ্গভবনে গেলেন প্রথম, ক্যাবিনেট রুমে ঢুকলেন, ওই সময়টার কথাটা একটু যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন, যেখানে আলোচনাটা আপনি থামিয়েছিলেন সেখানে। আমি যেটা বলছিলাম, এগুলো খুবই মানে জাতি হয়তো এখনও জানে না, জানা দরকার আছে, না হলে মূল্যায়নটা আমাদের সঠিক ধারা আগাবে না। অনেকটা ব্যাখ্যা সেলিম ভাই দিয়েছেন সুন্দরভাবে। মিছিলটা সম্বন্ধে একটু বলি। সেলিম ভাইরা যে মিছিলটা করেছিল 4 তারিখে, আসলে দেখেন এটাও খালেদের উপরে আসলো, আমাদের উপরে আসলো। মিছিলটা করছে এটা খালেদের মা, যেহেতু মিছিলে ছিল 4 তারিখ নভেম্বরে, তাহলে এটা প্রো ইন্ডিয়ান কু, প্রো আওয়ামী লীগ কু। আসলে মিছিলটা অনেক পূর্বেই নির্ধারিত ছিল, আরো অনেক দিন আগে, আমার মনে হয় প্রায় সপ্তাহখানিক আগে, 2 সপ্তাহ আগে এটা সিদ্ধান্ত ছিল। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা আগের সিদ্ধান্ত ছিল যে এই 4 তারিখের মিছিল হবে। এটা একটা কোইন্সিডেন্স দিলের খালেদের মা এটার মধ্যে মিছিলে ছিলেন, আর আমাদের মন্টু ছিল, এলিফ্যান্ট রোডের গামা ছিল, এবং এটা সেলিম ভাইরা নেতৃত্ব দিয়েছিলেন সেদিন, অ্যান্ড হি হ্যাজ অর্গানাইজড দিস মিছিল। তো ওই জন্য উনি তো বললেন এটার মধ্যে আমাদের কোনো সম্পৃক্ততা ছিল না। যাই হোক, একটা কথা এখানে না বললেই নয়, এই যে আমাদের রাজনৈতিক নৈরাজ্যকর রাজনৈতিক অবস্থা, সামাজিক অস্থিরতা স্বাধীনতা যুদ্ধের পরপরেই 16 ডিসেম্বর পরপরে শুরু হয়ে গেল অপরাজনীতি। এটা কেন? এটার প্রভাব থেকে আমরা যুদ্ধকালীন দেখেছি, আমরা অন্তকন্দল চরমে ছিল ভেতরে, স্বাধীনতা সরকারের ভেতরে আশেপাশে। এ ওকে টলারেট করে না, এ ওকে করে না, মুজিব বাহিনী হয়েছে, স্বাধীনতা সরকারের অনুমতি নাই। আবার আমরা বলছি না ঠিক আছে, ওইটা তো আমাদের ভালোর জন্য হয়েছে, আমরা কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করব। তারপর নানা ধরনের কন্দল ছিল। এগুলোর বহিঃপ্রকাশটা কিন্তু আমরা নৈরাজ্যকর পরিবেশের দিকে যদি তাকাই, সমাজে অস্থিরতার দিকে যদি তাকাই স্বাধীনতার পরে, তাহলে এগুলোর আমরা দেখতে পাইতেন এটা অনেকটা আছে। কিন্তু এটা অনেকটা ছিল ব্যাপকভাবে। কিন্তু এখানে একটা কথা আমাদের শেয়ার করতে হবে, যেটা অনেকে জাতি জানে না, আমি জানাতে চাই। এটা এই প্রভাব থেকে, এই অন্তকন্দল, এই যে অপরাজনীতি, সব কিছুর প্রভাব কিন্তু আর্মিতে পড়েছিল সেদিন। যার জন্য আর্মিতে আমাদের স্বাধীনতা যুদ্ধ যারা করেছে, আর্মি, এয়ারফোর্স, নেভি, যারা চাকরিরত ছিল স্বাধীনতা পরপর, তাদের মধ্যে গ্রুপিং ছিল। তখন থেকে গ্রুপিং শুরু হয়ে গিয়েছিল, এবং এটার জন্য আমি দায়ী করব রাজনৈতিক পরিবেশ ও পরিস্থিতি। রণাঙ্গনের যে অন্তকন্দন, রণাঙ্গনে যুদ্ধ চলাকালীন, পরবর্তী পর্যায়ে জাসদ সৃষ্টি মুজিব বাহিনী থেকে, এবং তারপরে গণবাহিনী, তারা সর্বহারাদের অস্ত্র লুট, ব্যাংক লুট, তারপরে সুনিশ্চিত সংস্থা তো গোপনে তারা আগে থেকে করে রাখছিল। সব মিলিয়ে বঙ্গবন্ধু একটা যুদ্ধ বিধ্বস্ত একটা ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে উনি সব মানে পর্যবেক্ষণ করতেছিলেন। উনি মনে করলেন তার হিমালয়ের সমান তার মন, তার ব্যক্তিত্ব, উনি দেখলেন, সবাই তাকিয়ে মনে করলেন এরা ঠিক হয়ে যাবে। এই যে তার সরলতার সুযোগটা সবাই নিয়েছে, এবং গ্রুপিংটা দিন দিন আরও চাঙ্গা হচ্ছিল, ঘনীভূত হচ্ছিল ষড়যন্ত্র মোস্তাকের। এবং মোস্তাকের ষড়যন্ত্র পাশাপাশি জাসদের কর্মকাণ্ড সর্বহারাদের সাথে পরবর্তী গণবাহিনী হওয়ার পরে যেটা একই যুগে চলছিল, একে অন্যের সম্পর্ক হিসেবে কাজ করতেছিল, এটা কিন্তু আমরা ত্বরান্বিত করেছে 15 আগস্টের ঘটনা।
15 আগস্টের ঘটনার সাথে আপনার 3 নভেম্বরকে বিচ্ছিন্নভাবে দেখলে চলবে না, জেল হত্যাকে বিচ্ছিন্নভাবে দেখলে চলবে না, 7 নভেম্বরও আমি মনে করি একই সূত্রে সবগুলো গাথা। যাই হোক, আর্মি এটার থেকে বিচ্ছিন্ন নয়। আর্মিতে যারা যুদ্ধ করেছে, একটা সেকেন্ড লেফটেন্যান্ট, একটা হাবিলদার, একটা যারা যুদ্ধের সৈনিক, অনেক পিস টাইম আর্মি আছে ওয়ার্ল্ডে। একটা 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 জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, ফুল জেনারেল হয়ে রিটায়ার করে গেছে। দে হ্যাভ নট সিন এ ফ্লাইট বুলেট ফ্লাইং, সে একটা বুলেট দেখে নাই নাকের সামনে যেতে। এখানে সবাই রণাঙ্গন থেকে আসছে, রণাঙ্গনে যুদ্ধের মাটি তাদের গায়ে একদম এবং টাটকা স্মৃতি। হ্যাঁ, মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ, বঙ্গবন্ধুর আদর্শে তারা মানে উন্মাদ ছিল, তখন আপোষহীন ছিল সব কিছু মোকাবেলার জন্য। কারণ বঙ্গবন্ধু তারা সবাই মুক্তিযোদ্ধারা দলমত নির্বিশেষে, তখন কোনো দল ছিল না আমাদের মধ্যে অতীত যেই দলই করুক না কেন, তারা বিশ্বাস করতো বঙ্গবন্ধুর নামের উপর মুক্তিযুদ্ধ হচ্ছে। মুক্তি সংগ্রামের নেতৃত্ব তিনি দিয়েছেন, মুক্তিযুদ্ধেরও নেতৃত্ব তিনি দিয়েছেন, তার নামের উপরে যুদ্ধ হয়েছে। কারণ তিনি ছিলেন প্রেসিডেন্ট স্বাধীন সরকারের, তার জায়গায় অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন উনি। যদি অস্থায়ী প্রেসিডেন্ট না থাকতেন, অস্থায়ী প্রেসিডেন্ট নজরুল বা নজরুল ইসলাম সৈয়দ নজরুল ছিলেন, এই স্বাধীন সরকারে যারা 4 নেতার কথা বলেন, আর 10 নেতার কথা বলেন, পুরো আওয়ামী লীগের কথা বলেন, বঙ্গবন্ধু নামের উপরে যুদ্ধ যদি না হইতো, তাহলে পুরো বিশ্বের সমর্থন আমরা পেতাম না। ইন্ডিয়ার সমর্থনও আমাদের অনেকটা ঘাটতি দেখা দিত। আমাদের এই যুদ্ধ কদিন চলতো এটা আল্লাহ ছাড়া কেউ জানতো না। আমি এই জন্য বলছি, এটা আর্মিও এই প্রভাব থেকে মুক্ত ছিল না। এই দিন আমাদের রাজনৈতিক যে নৈরাজ্যকর পরিবেশ, আমাদের মধ্যে অন্তর্গন্ধ স্বাধীনতার পরেও এগুলোর থেকে আর্মি বিচ্ছিন্ন ছিল না বিধায় আমরা আমাদের মধ্যে ডিভিশনটা লক্ষ্য করেছেন। সেজন্য বলবো, আপনি দেখেন 3রা নভেম্বর আপনার তারা 4 নেতাকে হত্যা করলো, মুস্তাক সরাসরি জেলে অর্ডার দিলেন। কিন্তু 3রা নভেম্বর আমরা জেল হত্যা দিবস আমি বলছি দুর্ভাগ্যজনক কলঙ্কময় অধ্যায় আমাদের। কিন্তু পাশাপাশিভাবে আমি মনে করি 3rd নভেম্বর যদি না হইতো, তাহলে মুস্তাক তো কন্টিনিউ করতো। মুস্তাক এই 4 নেতা না, শুধু জেলা লেভেল পর্যন্ত নেতাদেরকে আঘাত করতো, তার দলে যদি না ভিড়তো, যদি সময় সে পাইতো, আর যদি 4-5 মাস সময় পাইতো, সে সাইজ আপ করে ফেলতো সব। তার যে ষড়যন্ত্র যে দাঁড়াবাদি উঠতেছিল দিন দিন। এবং আজকে সেই জায়গাটাতে 3রা নভেম্বরের কোটা আপনার আমি এই জন্য বলছি, এটা 3রা নভেম্বরের যে আজকে যদি বলেন, আমি বেনিফিশিয়ারি বলবো না, কিন্তু 3রা নভেম্বরের কারণে যে টার্নিং পয়েন্ট ইন বাংলাদেশ পলিটিক্স, 3রা নভেম্বরে বিশেষ করে সাইমকে প্রেসিডেন্ট করে পার্লামেন্ট ডিজলভ করে যে ইলেকশন ঘোষণা দিল, এই পর্যন্ত যদি মূল্যায়ন করেন, তাহলে ইউ ক্যান নট সে খালেদ ব্যর্থ হয়েছে। কিন্তু খালেদের কতগুলো ভুল সিদ্ধান্তের কারণে, তার নমনীয়তার কারণে, যেগুলো আমরা অনেকে একমত হই নাই। এটা আমাদের মধ্যে একটা ক্ষুদ্র অংশ ব্লাড শেড পছন্দ করে নাই, অনেকের এক্সিট দিয়েছে চলে যাওয়ার জন্য। সব মিলিয়ে তার একটা কতগুলো ব্যর্থতা ছিল, সেটা যেটা পরে 7 নভেম্বর এসেছে, যার জন্য 7 নভেম্বরটা আসলো। কারণ 7 নভেম্বর এটা কোনো পাল্টা উদ্বোধন ছিল না 3rd নভেম্বরের। এটা হচ্ছে সময়ের সুযোগের অপেক্ষা ছিল, কিন্তু সুযোগের সময়ের অপেক্ষাটা তারা অ্যাভেল করছে সময়ের সুযোগের, কিন্তু তারা সদ্ব্যবহার করতে পারে নাই। তারা 7 নম্বর করে এই হটকারী করে জিয়া রহমানকে সামনে নিয়ে এসেছে, না প্লেটে তুলে ক্ষমতা দিয়ে, জি। মানে জিয়া রহমান আবির্ভাব হইতো না। আমি একটু জাহাঙ্গীর ভাইয়ের কাছে একটু শুনি। জাহাঙ্গীর ভাই, যে আমরা দুজনের আলোচনা শুনলাম, এবং যে ঠিক যে 75-এর 15ই আগস্টের পরে আওয়ামী লীগের অনেকেই মোস্তাক মন্ত্রিসভা জয়েন করেছিল, বা অনেকেই হয়তো মানে আত্মগোপনে চলে গিয়েছিল বিয়েতে। ওই সময়টাতে ছাত্রলীগের একটা অংশ, ছাত্র ইউনিয়নের কথা তো সেলিম ভাইয়ের কাছে শুনলামই আপনারা, যে ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার পরপরই নভেম্বরে মিটিং হয়েছে, ছাত্রলীগের একটা ছোট্ট অংশ তখন এই সংগ্রামটাকে এগিয়ে নিয়ে গেছে ওই সময়টা। বাকিটা আপনার কাছ থেকে শুনি। আজকে 3রা নভেম্বর 1975-এর এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগার অভ্যন্তরে জাতীয় 4 নেতা, যারা বঙ্গবন্ধুর অবর্তমানে আমাদের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন, সৈয়দ নজরুল ইসলাম এবং তৎকালীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, মনসুর আলীম কামরুজ্জামান, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে তারা শুধু মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেননি, তারা বঙ্গবন্ধুর পাশে থেকে সারা জীবন বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য তৈরি করেছে, এবং প্রতিটি আন্দোলনের সংগ্রামে বঙ্গবন্ধুর অবর্তমানে তারা সাহসী ভূমিকা পালন করেছেন এবং সঠিক দিক নির্দেশনা দিয়ে জাতিকে সংগঠিত করেছেন, মুক্তিযুদ্ধের জন্য তৈরি করেছেন। তো 3রা নভেম্বর যে জেল হত্যা,
আসলে এই বিষয়টা আমরা জানতে পেরেছি 4 তারিখে বিকেলের দিকে, তাও কিন্তু ঘটনা ঘটেছে 3 তারিখে একদম ভোরবেলায়। ঘটনা ঘটেছে 3 তারিখে সকালবেলা, আর অফিসিয়ালি বঙ্গভবন থেকে এটাকে করা হয় 4 তারিখ বিকালবেলা। তো আমাদের 3রা নভেম্বরের আমাদের যে মূল প্রোগ্রামটা ছিল 4ঠা নভেম্বরের, এটার সাথে এই 3রা নভেম্বরের খালেদ মোশাররফের ক্ষমতা গ্রহণ না গ্রহণ এর সাথে কোনো সম্পর্ক ছিল না। এটা ছিল বঙ্গবন্ধু হত্যার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হলো যাতে কোনো প্রতিবাদ না হয়। এবং ওই 15 আগস্ট সকালবেলা আমাদের যে অভিজ্ঞতা, সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্র মানসিকভাবে তৈরি ছিল যে কোনো একটা প্রতিবাদ করার জন্য। এমনকি পাবলিক সাধারণ মানুষ যদিও তারা হত্যাকাণ্ডের বীভৎসতা দেখে একটু স্তম্ভিত হয়েছিল, কিন্তু মানসিকভাবে, যেমন আমি ছোট্ট একটা উদাহরণ বলি, নীলক্ষেত ফাঁড়িতে সেদিন অনেক পুলিশ ছিল, বঙ্গবন্ধু আসবেন এরকমও তারা পুলিশরা বলেছে স্যার আপনারা অস্ত্র নিয়ে যান। কিন্তু সেদিন এটা আমাদের আজকে স্বীকার করতেই হবে, বঙ্গবন্ধু হত্যার পরে আমাদের যার যতটুকু দায়িত্ব ছিল আমরা সেই দায়িত্বটুকু সঠিকভাবে পালন করতে পারিনি, এই ব্যর্থতার দায়িত্ব নিতেই হবে। আমি সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একজন কর্মী তখন, এবং বিলুপ্ত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য মাত্র। ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন এবং সমস্ত পলিটিক্যাল ছাত্র সংগঠন মিলে জাতীয় ছাত্রলীগ হয়েছে। সেলিম ভাই সেই জাতীয় ছাত্রলীগের, শহীদ ভাই সাধারণ সম্পাদক, সেলিম ভাই 1 নম্বর সদস্য। এবং সেদিন জাতীয় ছাত্রলীগের সাংগঠনিক কাঠামো ওইভাবে গড়ে ওঠেনি। শুধু একটা কেন্দ্রীয় কমিটি হয়েছিল, ইউনিভার্সিটি কাঠামো বা মহানগর কাঠামো ছিল না, ছাত্রলীগের কাঠামো ওইভাবে ছিল না। ছাত্র ইউনিয়ন যেহেতু কমিউনিস্ট পার্টির সাথে রিলেটেড, তাদের বিষয়টা একটু ভিন্ন, যার কারণে আপনাদের মনে হতে পারে যে ছাত্রলীগ একটি ক্ষুদ্র অংশ। ছাত্রলীগ একটি ক্ষুদ্র অংশ নয়। ছাত্রলীগের সাধারণ ছাত্রলীগের কর্মী যারা, তারা কিন্তু প্রতিবাদ মিছিলে ইউনিভার্সিটি খুলছে খুব সম্ভবত 21 তারিখে, 21শে অক্টোবর। এবং সেই 21শে অক্টোবর ইউনিভার্সিটির মধুর ক্যান্টিন থেকে আমরা 20-22 জন লোকে একটা মিছিল শুরু করি। এবং সেই মিছিলটা ইউনিভার্সিটি ঘুরে এসে যখন আবার মধুর ক্যান্টিন শেষ হবে, তখন আমাদের মিছিলে সহস্রাধিক ছাত্র, এবং আমরা মিছিলটা দৌড়িয়ে করেছিলাম। এবং সেই মিছিলে আক্রমণ হয়, এই জাতীয় ছাত্র দল এবং গণবাহিনী, আন্ডারগ্রাউন্ড পার্টি সবই তখন মধুর ক্যান্টিন অস্ত্র নিয়ে সেই আক্রমণকে আমরা প্রতিহত করি এবং তাদেরকে আমরা ক্যাম্পাস থেকে বের করে নিয়েছি। এবং সেদিন নিয়ে আমাদের সিদ্ধান্ত হয়, এর আগেই আমাদের যেমন সেলিম ভাই ছিলেন, গামা ভাই ছিল, তারপরে আমাদের জাতীয় ছাত্রলীগের তখন মেম্বার মমতা ছিল, রবিউল ছিল, সবাই বসে, মাহবুবুজ্জামান ছিল। 4 তারিখ দিনটাকে নির্দিষ্ট করা হয় আমরা শোক মিছিল করব, মৌন মিছিল করব, 32 নম্বরে যাব বঙ্গবন্ধুর উচ্চতর। এবং এই প্রোগ্রামকে সামনে নিয়ে আমরা ঢাকা শহরের প্রতিটি কলেজে সভা করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার মনে আছে একদিনে আমি 11টা ক্লাসে বক্তব্য রেখেছি। এরকম আমরা ভাগ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ক্লাসে ঢুকে স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে 5 মিনিট বা 2 মিনিট 3 মিনিট করে জাস্ট অ্যাপ্রোচটা দেওয়া যে আমরা মৌন মিছিল করবো। এবং আমাদের একটা ব্যাপক প্রস্তুতি ছিল। মাঝখানে এই 3 তারিখের এই মানে সামরিক অভ্যুত্থানটা হয়ে আমাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি, আমাদের প্রোগ্রাম ঠিক আছে কিনা, হবে কিনা না কি, ইত্যাদি ইত্যাদি একটা কনফিউশন। তারপরে কিন্তু 4 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলায় প্রচুর জমায়েতে, শুধু ছাত্ররা নয়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও সেখানে এসে উপস্থিত হয়। যেমন ধরেন তৎকালীন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিল কেন্দ্রীয় আওয়ামী লীগের আনোয়ার চৌধুরী, তারপরে যশোরের রসন আলী, তারপরে ফরিদপুরের নুরুন নবী সাহেব, কক্সবাজারের জহির সাহেব, খুলনার সালাউদ্দিন ইউসুফ সাহেব, এরকম বরিশালের মহিউদ্দিন সাহেব, কুষ্টিয়ার আক্কাস সাহেব,
তারপরে আপনার এই ইসের এরকমের সারা বাংলাদেশে তার আওয়ামী লীগের মিড লেভেলের যে নেতৃবৃন্দ যারা ছিলেন এবং তাদের অনেকেই ঢাকাতে ওই সময়টা ছিলেন, আসছে এবং একটি ব্যাপক জমায়েত আমাদের। আমরা মিছিল নিয়ে যখন যাই, খালেদ মোশাররফের মায়ের আশাটা সেলিম ভাই একটু বলেছেন, ওনার সাথে ব্যক্তিগতভাবে কথা হয়েছে, উনি বললেন এটা একদম ইনসিডেন্টাল। ডলফিনের গলির সামনে যখন গিয়েছি আমরা, ওখান থেকে রাশেদ মোশাররফ এবং তার মা এসে মিছিলে যোগ দিয়েছে। ডলফিন থেকে 32 নম্বরের দূরত্ব হলো 100 গজ, কিন্তু এইটুকু সময় ওনারা অ্যালার্ট হয়ে গেল যে এটা পুরো ইন্ডিয়ান। কিন্তু একটি উনি বলতেছিলেন একটি কু, তার তো একটা মোটিভ থাকবে। আমাদের কাছে অ্যাপারেন্টলি যেটা মনে হয়েছে, আর্মির চেইন অফ কমান্ড ফিরিয়ে আনার জন্য ওনারা ওইখানে একটি পদক্ষেপ নিয়েছেন। এর পিছনে অন্য কিছু আছে, ওনাদের মনে থাকতে পারে, কিন্তু ন্যাশন সেটা জানে না। এমনকি বেতারে কোনো বন্ধ রয়ে গেল, বেতারে একটু পরে ঘোষণা দেওয়া হবে, একটু পরে ঘোষণা দেওয়া হবে, কি ঘোষণা দিবে? ইভেন ওনারা যে মুক্তিযুদ্ধের সপক্ষে একটা কিছু করতে যাচ্ছেন, এরকমেরও কোনো মুক্তিযুদ্ধের গানগুলো যদি বাজাতে হতেন, বরঞ্চ গুজব ডালপালা ছড়ে আরো একটা তথ্য না থাকার কারণে গুজব বেশি হয়েছে। এবং 3রা নভেম্বর একটা আমি বলবো এটা বিচ্ছিন্ন ঘটনা নয়। স্বাধীনতা যে আমি পরাজিত শক্তি বলবো না, যে শক্তিটি স্বাধীনতা চায়নি, সেই শক্তিটা 75 বঙ্গবন্ধুর আঘাত করেছে, তারাই জেল হত্যার সাথে জড়িত। কারণ তারা মনে করেছিল বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে, মুক্তিযুদ্ধের চেতনা নিশ্চিহ্ন হয়ে যাবে, অসাম্প্রদায়িক রাজনীতি নিশ্চিহ্ন হয়ে যাবে, জয় বাংলা স্লোগান তারা নিষিদ্ধ করলো। কিন্তু যখন এই ছাত্র সমাজ সংগঠিত শুরু করলো এই 4 নভেম্বরের এই মৌন মিছিলকে কেন্দ্র করে, এবং সারা বাংলাদেশে ছাত্ররা আমাদের সাথে যোগাযোগ শুরু করলো, এবং আমরা ব্যাপক সারা, যদিও তখন অত্যাচার চলছিল, বঙ্গবন্ধুর নাম নেওয়া যাচ্ছে না, সব কিছু মিলিয়ে তারপর আমরা ব্যাপক সারা পাচ্ছে। এতে ওরা আরো মানে ভয় পেয়ে যায় যে না, বঙ্গবন্ধুকে তো শেষ করা যাবে না, সুতরাং তার পরবর্তী লিডারশিপকে নেতৃত্ব শূন্য করে দেওয়া, যার কারণে এই জেলখানার অভ্যন্তরীণ ঘটনা ঘটেছে। কিন্তু মজার ব্যাপার হলো, জেলখানার ঘটনা ঘটলো 3 তারিখে ভোট আছে, এবং কর্নেল রশিদ ডিএজিকে ফোন করে মোস্তাকের সাথে টেলিফোনে কানেক্ট করে দিল। মোস্তাক বললো যে হ্যাঁ, ওকে ঢুকতে দাও। অথচ যারা সেদিন 3 তারিখে যে সামরিক অভ্যুত্থান খালেদ মোশাররফ নেতৃত্বে ঘটলেন, তাদের অজান্তে হয়েছে পুরো ঘটনা তাদের অজান্তে হয়েছে, বুঝলাম। ঘটনা ঘটার পরে তারা কি রিমেডিকে নিয়েছে সেটাও তো নেই। এটাও একটা চরম ব্যর্থতা। বরং আমি মনে করি এই 3রা নভেম্বরের এই ঘটনাটা আমাদের যে রাজনৈতিক পোলারাইজেশন হচ্ছিল, এই পোলারাইজেশনটাকে আরো বাধাগ্রস্ত করছে। মানে ওই দিক নির্দেশনা কর্নেল জাফর ইমাম বলেছেন যে তাদের মধ্যে একটা ছিল যে ব্লাডশেড হবে, হতে পারে এরকম একটু নমনীয়তা ছিল। কখনো আমার কাছে, আমি একটা বইতে পড়েছি, মোস্তাক সাহেব রিজাইন করতে চেয়েছে, ওনারা বলছেন না, তুমি রিজাইন করতে পারবে না, তাহলে শূন্যতে হবে, এরকম ঘটনাও আছে। তো সুতরাং এটা একটা জগাখুচির ব্যাপার। এটা আরো রাজনৈতিক যে পোলারাইজেশনটা খুব দ্রুত হচ্ছিল, সেই জায়গাটায় গিয়ে আমরা একটা ধুমজালের মধ্যে পড়ে গেলাম, এবং এই গুজবের মধ্যে আমরা পড়ে গেলাম, এবং সমস্ত স্বাধীনতা বিরোধী চক্র, এই গণবাহিনী, আন্ডারগ্রাউন্ড যে পার্টি আছে, এরা এসে তখন একটা ভিন্ন পরিস্থিতি তৈরি করলো। তাতে আমি মনে করি আমরা পিছিয়ে গেছি। 75 থেকে একটা মজার ব্যাপার এখানে আমি যেটা বলতে চাই, 75 থেকে 81 পর্যন্ত বাংলাদেশে 19টা থেকে 21টা কু হয়েছে, এবং এই কুর পক্ষে বিপক্ষে দুই দিকেই ক্ষতিগ্রস্ত হয়েছে মুক্তিযুদ্ধের সপক্ষে। মারা গেছে মুক্তিযুদ্ধের সপক্ষে, আর্মির মধ্যে মুক্তিযুদ্ধে মারা গেছে। এখানেই হলো মূল ষড়যন্ত্র। আমি মনে করি মুক্তিযুদ্ধের শক্তিকে নিশ্চিহ্ন করে দেওয়া, মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে বিচ্ছিন্ন করে দেওয়া, দুর্বল করে দেওয়া, এবং এই যে যতটা কু হয়েছে এর পিছনে এই মাস্টারমাইন্ড কাজ করেছে বলে আমি মনে করি। জি, আমরা একটা বিরতিতে যাব। একজন দর্শক টেলিফোনে আছেন, ফোনটি নিয়ে বিরতিতে যাব। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম বিপ্লব, আমি রাজবাড়ী থেকে বলছি। জি জি, প্লিজ। যে ষড়যন্ত্রের কারণে 75 সালে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হলেন এবং জাতীয় তার নেতাকে হত্যা করা হলো, সেই ষড়যন্ত্রকারীরা, তাদের সন্তান ও স্বজনরা এখনো দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে।
কারণ ৭৫-এর ১৫ই আগস্টের পর যারাই ক্ষমতায় ছিলেন তারা এই ষড়যন্ত্রকারী এই হত্যাকারীদের আশ্রয় প্রশ্রয় সমর্থন দিয়েছিলেন, তাদের বিচার করেন নাই। আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে বর্তমান সরকারের কাছে আমার প্রশ্ন, এই সমর্থনকারীদের বিচার না করা পর্যন্ত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেই থাকবে, ওরা আপনারা বিচার করবে। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ। বিরতির পরে আমরা আলোচনায় এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আলোচনায়। আমরা সেই ৭৫-এর নভেম্বরের আসলে সেই মানে টালমাটাল সময়ের কথা শুনছি, যারা মাঠে ছিলেন এবং যারা বঙ্গভবনের পাল্টা মানে ৭৫-এর খুনিদের পাল্টা কুশতে যারা ছিলেন। আসলে ওই সময়ের ঘটনাগুলি খুবই মানে বেদনাদায়ক এবং একই সঙ্গে থ্রিলিংও বটে, যেটা আমরা শুনছিলাম। আমি কর্নেল জাফর ইমামের কাছে যাবো, কারণ আসলে আজকে এক একজনের এত গল্প যে একজনের গল্প শুনে আসলে পুরো অনুষ্ঠান শেষ হয়ে যাবে। তার আগে আমি একটু সেলিম ভাইয়ের কাছ থেকে একটা জিনিস শুনে আসি। সেলিম ভাই, এই যে ৭৫-এর এই 15ই আগস্ট বা 7ই নভেম্বরের পরে রাজনীতিটা কিন্তু আপনি যেটা শুরু করেছিলেন যে পাকিস্তানি ভাবধারা, পুরোটাই আমরা বাংলাদেশ বেতার হয়ে গেলো, রেডিও বাংলাদেশ, আবার বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান ফেরাল, মানে পুরোটাই আবার সেই পাকিস্তানি ভাবধারায় চলে গেলো। এবং তখন আপনারা যারা এই প্রতিরোধ সংগ্রামটা শুরু করতে চেয়েছিলেন তাদের অনেকেই কারাগারে ছিলেন দীর্ঘদিন। আমি পরশুদিন ঢাকা কেন্দ্রীয় কারাগার খোলা, সেখানে গিয়েছিলাম এবং আপনি যেই রোমে এই জেল হত্যা সংঘটিত হয়েছে আপনি বোধহয় পরে সেখানে অনেকদিন ছিলেনও, এবং আপনারা জাতীয় চার নেতার যেখানে মারা হয়েছে সেখানে ফুল গাছ লাগিয়েছেন। এই যে রাজনীতিটা আবার পাকিস্তানে ফিরিয়ে নেওয়ার চেষ্টা, এবং চেষ্টাটা কিন্তু অনেক দিন ছিল, যে জিয়ার পরে এর সাথে অনেক দিন ছিল। আমরা আসলে সেই ধারা থেকে কতটা মানে যেই ক্ষতিটা হলো এই সময়, সেই ক্ষতিটা কতটা আমরা পুষিয়ে নিতে পেরেছি এই সময় রাজনীতির? আমাদের বাঙালি জাতির যে দীর্ঘদিনের ইতিহাস, তার একটা দুঃখজনক প্রবণতা হলো যে আমরা বীরের জাতি, আমরা বিজয় অর্জন করি, কিন্তু এটাও সত্য যে আমরা বিজয় ধরে রাখতে পারি না। কারণ আমাদের ইতিহাসের এটা বৈশিষ্ট্য যে বিজয়ের পর বিজয় সংহত করার জন্য যে কাজগুলো করা দরকার সেইটা আমরা সঠিকভাবে উপলব্ধিও করি না, এবং বিজয়ের আনন্দে আমরা এমন মাতাল হয়ে যাই যে পাল্টা যে একটা ষড়যন্ত্র চলছে সেই কথাটা আমাদের মনে থাকে না। যেমন একজন দর্শক কিন্তু সেই প্রসঙ্গে বলি প্রশ্ন করলেন যে খন্দকার মোস্তাকের 15ই আগস্টের আগের কথা বলি, এটা অনেকেরই এই অভিজ্ঞতা আছে। আমার ডাইরেক্ট অভিজ্ঞতা হলো, আমাদের পার্টি এই রকম পরিস্থিতির নাজুকতাটা বিবেচনা করে অফিসিয়ালি তারা মিটিং করে আমাদের প্রেসিডেন্ট তৎকালীন কমরেড মনির সিং এবং আরও কয়েকজন নেতা বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করে বলেন যে আমরা কিন্তু খুব চিন্তিত আছি আপনাকে নিয়ে, কখন কী হয়ে যায়। বঙ্গবন্ধু জবাব দিয়েছিলেন যে আমাকে নিয়ে চিন্তা করুন না, কোনো বাঙালি আমাকে গুলি করতে চাইলে পরে তার হাত কেঁপে যাবে, আমরা দাদা আপনাদের নিয়ে চিন্তিত আছি। বঙ্গবন্ধুর এই উক্তিটা তার মহানুভবতার প্রমাণ, এবং সমস্ত বাঙালি আমরা এক সত্তা এই রকম চিন্তা করে তিনি কিন্তু রাজনীতিতে একটা জাতির প্রধান নেতা হিসেবে দাঁড়াতে সক্ষম হয়েছিল। কিন্তু ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয় যে শ্রেণী বিভক্ত সমাজে আপনি কীভাবে নিষ্ঠুরভাবে একটা প্রতিপক্ষ আপনাকে ধ্বংস করার জন্য উদ্যত হতে পারে, সেইটা কিন্তু প্রমাণিত। সুতরাং এই জায়গাটা সঠিক উপলব্ধি ছিল না। দ্বিতীয়ত, আমরা মুক্তিযুদ্ধ বা এই ধরনের বড় বড় আন্দোলন আপনি তো হুকুম দিয়ে করাতে পারেন না, পরিস্থিতি একটা জায়গায় নিয়ে যায় আপনাকে। আমরা যেই মুহূর্তে সংগ্রামটা করেছি, মুক্তিযুদ্ধ করেছি, তখন হয়তো গণচেতনার ক্ষেত্রে যেই উপাদানগুলো সমৃদ্ধ আকারে থাকার কথা ছিল অনেক জায়গায় হয়তো ঘাটতি ছিল। তাহলে আমাদের কর্তব্যটা কী ছিল? 16ই ডিসেম্বর পরে আমাদের সেই ঘাটতিগুলো পূরণ করা প্রয়োজন ছিল, এবং সেটা করতে হলে পরে তখন তো আর অস্ত্র নিয়ে যুদ্ধ না, তখন একটা সাংস্কৃতিক বিপ্লব, একটা মতাদর্শিক বিপ্লব, সেইটা সমস্ত জনগণের ভেতরে প্রসারিত করে দেওয়াটাই হলো প্রধান কর্তব্য ছিল। আমি নিজেকে সহ আমার দলকে সহ আমরা মনে করি যে এইখানে আমাদের একটা
দুর্বলতা থেকে গেছে। ৩রা নভেম্বরের ঘটনাবলীর ক্ষেত্রেও সম্ভবত এইটারই কিছু প্রতিফলন আমরা দেখতে পাই, যে আমরা উই হ্যাভ টেকেন ওভার পাওয়ার, কিন্তু ওইটাকে কনসলিডেট করার জন্য কি কি করা দরকার। এবং যখন একটা অফেন্সিভে যায়, আমরা যুদ্ধের সময় এটা তো আমাদের শেখানো, যখন আমরা অ্যাসাল্ট করি, একটা রেড করি, তখন উই মাস্ট বি কন্টিনিউয়াসলি অন দ্য অফেন্সিভ, এভরি মোমেন্ট উই মাস্ট, মানে শত্রুপক্ষের উদ্যোগের চেয়ে আমার উদ্যোগটা আরো বেশি থাকতে হবে, এক কদম সামনে থাকতে হবে। কিন্তু শত্রুপক্ষ ভেতর ভেতর প্রস্তুতি নিচ্ছে, লিফলেট ছাপাচ্ছে, অমুক করছে, এই অপপ্রচার করছে, অমুক করছে, সেটার জবাব দেওয়ার জন্য যে ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার তখন কিন্তু সেটা গ্রহণ করা হয়নি, যার ফলে দৃঢ় থাকার কথা ছিল ততটাই নমনীয় হয়ে। এবং এইটার সঙ্গে এই কথাটা আমি খুব দুঃখজনকভাবে বলতে হয় যে নেতা, আওয়ামী লীগেরই নেতা, আমি নাম বলছি না, বিদেশে যে বলেছিলেন যে দেশ ফেরাউনের হাত থেকে রক্ষা পেয়েছে, এবং আওয়ামী লীগের নেতৃত্বের ভেতরে তখন এমপি সাহেবদেরকে মোশতাক সাহেব ডেকেছিলেন একটা মিটিংয়ে, এবং সেটা তিনি তাদেরকে তার পক্ষে সংগত করার চেষ্টা করেছিলেন। অবশ্য সেটা পারে নাই। তার আগে কয়েকদিন আগে, এটা আমি বলি ঘটনা, আমরা সাইকোস্টাইল করে একটা চিঠি আমরা গিয়ে প্রত্যেক এমপির কাছে দিয়েছি যে আপনি যদি ঠিকমতো বিহেভ না করেন তাহলে পরে জনগণ কিন্তু এইভাবে আপনি অসুস্থ, আপনার জন্য ডাক্তার হসপিটাল রেডি করা আছে, আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করুন। আমরা রুমে চিঠি দিয়েছি, এবং সেখানে এমপি উপস্থিত ছিল জন50, 50-এর কম, তারাও প্রতিবাদ করছে। সেই তো এই রকমভাবে কিন্তু আমাদের ইনিশিয়েটিভটা সবসময় যে আমাদের হাতে রাখা, সেইটা প্রয়োজন। আমরা এটা কথা জাহাঙ্গীর এটা ঠিকই বলেছে যে আমরা আমাদের মতো করে রাজনৈতিক প্রস্তুতি নিচ্ছিলাম। অনেক আগেই আমাদের মিছিল হতো, কিন্তু ইউনিভার্সিটি বন্ধ থাকায় আমরা মনে করলাম ইউনিভার্সিটি বন্ধ থাকায় খোলার পরে আমাদের ঝটিকা মিছিলের কথা এটা বলেছে, আমিও বলেছি 21 অক্টোবর বা 22 অক্টোবর। তো এইটার ডিসিশনটা অ্যাকচুয়ালি আমি এবং ইসমাত কাদের কামা এই দুইজন মিলে আমরা পরিকল্পনাগুলো করতাম, করে নানা জায়গায়, ওল্ড টাউনে মোস্তফা জালাল মহিউদ্দিন, আরেকটা নাম বলতে চাই যে যারা এটা সঙ্গে জড়িত ছিল, হ্যাঁ, তো এইগুলো নিয়ে আমরা প্রস্তুতিটা নিই, এবং সেটা করার জন্য একটা দীর্ঘ প্রস্তুতি। অ্যাকচুয়ালি এইটার ডেটটা অরিজিনাল ছিল 28শে অক্টোবর নির্ধারিত, পরে আমাদের লিফলেটটা ছাপা হয়নি এবং প্রস্তুতি একটু ইনকমপ্লিট থাকায় আমরা সেটা 4 নভেম্বরে আপনারা পিছিয়ে দিয়েছেন, নিয়ে যাই আর কি। আপনার এটাও ঠিকই বলেছেন যে এটা একটা আরেকটা, মানে কি বলবো, আমার জীবনের খুবই ব্যাপার যে জেলখানায় যখন আমাকে আটক করা হয় 75-এর পর বিনা বিচারে, নিরাপত্তা আসামি 76-এ, তখন যে আমাকে নানা জায়গায় জেলখানার এই জায়গায় এখানে ওইখানে এখানে সরায় ওইখানে সরায়, তারপরে আলটিমেটলি যে নিউ জেলের ভেতরে, এবং যেই নিউ জেলের 1 নম্বর যে ওয়ার্ডটা কক্ষ, সেইখানে যে আমি অনেক দিন আমাকে থাকতে হয়েছে, এবং সেখানে আমরা তখন তো মনুমেন্ট করার অবস্থা নেই, পরিস্থিতিটা বুঝেন। তা আমরা কি করলাম, প্রতীকী হিসাবে 4টা জবা গাছ এবং বিশাল জবা এবং লাল ফুল প্রত্যেকদিন ফুটে থাকে, সেটা তৈরি করে রাখলাম। এই জবা গাছের ওখানে এখন 4 জনের ভাস্কর্য এটা লাগানো হয়েছে, এবং আমরা নানা অনুষ্ঠান জেলখানার ভিতরে করতাম আমাদের এই 4 নেতাকে স্মরণ করার জন্য, এবং সেই ধরনের পদক্ষেপগুলো আমরা নেওয়ার চাই। কিন্তু আমার কথাটা হলো যে কোনো সময় আপনি যখন বৈরী এবং কন্ট্রাডিক্টরি দুইটা ফোর্সের সঙ্গে দ্বন্দ্ব চলছে, তখন আপনি আপোষের পথ ধরে যদি অগ্রসর হন, তাহলে পরে অবশ্যম্ভাবীভাবে এই ধরনের পরিণতি আপনাকে ভোগ করতে হবে। এবং এখনো পর্যন্ত রেলেভেন্ট, আমি এই কথাটা বলতে চাই, এখন আপনি একটা কথা আছে ইংরেজিতে যে আপনি একটা খাল 2 লাফে পার হতে পারেন না, 1 লাফে পার হতে হবে। আইদার ইউ মাস্ট টোটালি ডিস্ট্রয় ইউর এনিমি অর বি রেডি টু বি ডিস্ট্রয়। যখন দ্বন্দ্বটা বৈরী হয়, এই দ্বন্দ্ব বৈরীর জায়গাটায় আপনি এখন ওই যে দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক উন্মাদনা সৃষ্টি হচ্ছে, আপনি দেখেছেন আর কি, এটা একটা পলিটিক্যাল গেম হচ্ছে। এখন কমিউনাল কার্ড খেলে রাজনীতির খেলায় যদি আপনি অবতীর্ণ হন এবং প্রতিপক্ষের সঙ্গে আপনি যদি প্রতিযোগিতা করেন যে কমিউনাল কার্ড তুমি ভালো খেলবা না আমি ভালো খেলবো,
তাহলে পরে মাঝখান থেকে কমিউনাল ফোর্সটাই কিন্তু শক্তিশালী অগ্রসর হবে। হতে জি। থাকবে। সেলিম ভাই, আমরা অনুষ্ঠানের শেষ বিরতিতে যাব। আমি সেলিম ভাইয়ের কথা প্রেক্ষিতে আমি বলতে চাই, আমি সেলিম ভাই বিরতির পরে পুরোটা আপনার কাছ থেকে শুনবো। জি, আচ্ছা না আপনারটা বলে ফেলেন তাহলে আমরা আচ্ছা শুনে তা আমি যেটা বলতে চাচ্ছি, সেলিম ভাই থিওরিটিক্যালি ঠিক বলেছেন। আমি একটা কথা এখানে স্পষ্টভাবে বলতে চাই, আপনি আপনার চিন্তা চেতনার স্তর দিয়ে জনগণের চিন্তা চেতনার স্তর বিবেচনা করে যদি আপনি কর্মকৌশল ঠিক করেন, আপনি কোনোদিন সফল হবেন না। আপনি জনগণের চিন্তা চেতনার স্তরটাকে দিয়ে আপনারটাকে বিবেচনা করে কর্মকৌশল নির্ধারণ করতে হবে, এবং বঙ্গবন্ধু সেটা করেছেন বলেই বঙ্গবন্ধু হয়েছে। আমি উইথ ডিউ রেসপেক্ট টু লেট পলিটিক্স, ওনাদের ডিটারমিনেশন আছে, অনেস্টি আছে, Dedication আছে, জি। কিন্তু ওনাদের কর্মকৌশলে গিয়ে জনগণ ওনাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আমি জনগণের কথা বলি, জনগণ যদি সেটা না বুঝে যে উনি আমার কথা বলতেছেন, তাহলে সেটি তো বললে লাভ নেই। সুতরাং জনগণের বোধগম্য ভাষায়, জনগণের বোধগম্য স্ট্র্যাটেজি নিতে হবে, যাতে জনগণ আমার সাথে সেটা একটা আলাদা অ্যাড করতে চাই এটা। এখানে যেটা উনি বলছেন সেলিম ভাই, অ্যাড করতে চাই, ডিফার করে বলতে চাই, না ঠিক আছে, ওইটা হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমি অ্যাড করতে চাই আমরা এটা 75-এর 15 আগস্টের পরে 13 নম্বর পরে বঙ্গবন্ধুর নাম নিতে পারি নাই, জয় বাংলা বলতে পারি নাই, মুক্ত মনে নিঃশ্বাস নিতে পারি নাই। আজকে সেই বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, জেল হত্যাকারীদের বিচার হয়েছে। সুতরাং আমি বিরতির পরে আপনার কাছে আসি। কারণ নেই, শেখ হাসিনার নেতৃত্বে আচ্ছা আচ্ছা, জি, বিরতির পরে অসাম্প্রদায়িক আপনার কাছে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আমরা সঠিকভাবে এগিয়ে যাচ্ছি। আপনারা এমন কেউ কিছু করবেন না যাতে এই অগ্রযাত্রা ব্যাহত হয়, জি, অন্য থার্ড পার্টি বেনিফিট নেয়, জি, সেদিকে জি, সকলকে জি, নজর রাখা উচিত বলে আমি মনে করি। জাহাঙ্গীর ভাই, আমরা অনুষ্ঠানের শেষ অন্য দিল্লিতে শেষ বিরতিতে যাচ্ছি। বিরতির পরে আবার আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। আমরাও সত্য কথা বলছি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান একদম শেষ প্রান্তে চলে এসেছি, কিন্তু আসলে অনুষ্ঠানটি শেষ করতে আমার এখনই মন চাচ্ছে না, কারণ অনেক ঘটনা বাকি রেখেই হয়তো আজকের অনুষ্ঠান শেষ করতে হবে, কারণ ঘটনা অনেক দূর। জনাব জাফর ইমাম, বিরতির আগে দুজন ওই সময়কার মাঠের রাজনৈতিক কর্মী মুজাহিদ হোসেন সেলিম এবং ক্ষমা জাহাঙ্গীর, ওনারা দুজনে বলছিলেন যে 3 তারিখের যেই পাল্টা কোটা, খুনিদের বিরুদ্ধে যে পাল্টা কোটা হলো, সেই কুয়ের সাথে ওনাদের এটা মানে কোটাকে একটু অনেক বেশি নমনীয় মনে হয়েছে। আত্মসমালোচনার বিষয়ে আপনি নিজেও করেছেন, সেই জায়গাটা শুনতে চাই। এবং যে আপনারা বঙ্গভবনে যখন গেলেন, আপনি মেজর হাফিজ, কর্নেল গাফফার, কর্নেল হুদা, ওই সময়টার ছবিটা একটু দিয়ে একটু যদি আপনার গল্পটা মানে ওই সময়ের চিত্রটা যদি একটু বলেন, আপনি যেখানে শেষ করেছিলেন ওখান থেকে। বঙ্গভবনে আমরা যে গেলাম সেটা দিয়ে আমি শেষ করব। তার আগে একটু ইতিমধ্যে যে আলোচনা হয়েছে সেখানে একটু আলোকপাত করতে চাই। সেটা হচ্ছে প্রথমত ওনারা যা একটু আলোচনা করলেন যে খালেদের নমনীয়তা, ব্যর্থতা, আমি কিন্তু তুলে ধরেছি কোনটা ভুলভ্রান্তি ছিল, কিন্তু এই ভুলভ্রান্তিগুলো দিয়ে যেমন 48 ঘন্টা রেডিও বন্ধ রেখেছিল, এদের ব্যাপারে এক্সিটের অনুমতি দিয়েছিল, কেন দিল? আজকে খালেদ জীবিত থাকলে সেটা বলতো। কারণ আপনি যে কোনো বিচার বিশ্লেষণ করতে যান তৎকালীন 15 আগস্ট বা 3 নভেম্বর 7 নভেম্বর ওই সময় পরিস্থিতি অনুযায়ী সেদিনের প্রেক্ষাপটে আপনাকে সে অবস্থান থেকে আপনাকে মূল্যায়ন করতে হবে। আজকে কিন্তু আমরা আলোচনা করতেছি, অনেকে কিন্তু বর্তমান প্রেক্ষাপট থেকে আলোচনা আমরা হয়তো মতামত দিয়ে ফেলতেছি, এটা কারেক্ট নয়। সেদিন খালেদ ভুল করেছিল, ভুল কী করেছিল, কি ভ্রান্তি করেছিল, আমি তো নিজে করলাম, ভুল ভ্রান্তি কিছুটা ছিল, কিন্তু তার সফলতা আপনার মেনে নিতে হবে। কারণ মোস্তাককে অপসারণ না করলে, উনি যেটা বলবো, আজকে সুদূর একটা আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে আজকে ক্ষমতায় আছে, এই আওয়ামী লীগকে এত শক্তিশালী আমরা দেখতে পাতাম না। আমাদের মূল্যায়ন এটা আমরা যারা 3 নম্বর খন্দকার মোস্তাকের নেতৃত্বে আরেকটা আওয়ামী লীগ হয়তো আরেকটা খন্দকার মোস্তাক আরেকটা না, যাই হোক সুযোগ ছিল না। উনি বলতেছে, কারণ ওনারা বলছে যে ওনারা অর্গানাইজ করতেছিলেন, কাকে দিয়ে? ওনাদের 80% লিডার অলরেডি মন্ত্রী জয়েন করে ফেলাইছে। উনি সেলিম ভাই বললেন মালিক উকিল বিদেশ থেকে রাশিয়া অন ওয়ে টু বাংলাদেশ ছিল, বললো দেন ফেরাউন থেকে দেশকে বাঁচাইছে। এই ধরনের দলের মধ্যে সিনিয়র লিডারের একটা বিরাট একটা মানে শূন্যতা এমত অবস্থা। আমি অবশ্য একমত। এটা তো আমাদের খালেদ তো স্বাধীন পক্ষে শক্তির জন্য নতুন ধারা উন্মোচন করেছে আমি মনে করি 3 নম্বর কু। কারণ মোস্তাককে অবসারণটা ছিল মূল লক্ষ্য আমাদের 3 নম্বর কু, এবং দ্বিতীয় লক্ষ্য ছিল
দেশের তাহলে জেলের রাজনীতি চাইনিজটাকে রক্ষা করা উচিত ছিল হ্যাঁ আপনার জেলের চাইনতা রক্ষা করা উচিত ছিল তো সর্বাগ্রে। না এটা কারেক্ট না, এটা আপনি তার ইতিহাস জানান না বা অথবা তৎকালীন অবস্থান থেকে জেলের চান্নাতাকে খুন করছে আপনারা নিজেরাই জানেন না, আমরা 4 তারিখে বিকেলে জানছেন, আমরা তো জানার কথা না, জানার কথা নেই জন্য আমি চার নেতার হত্যাকাণ্ডের খবর জানার কথাও না, যারা আমরা কু করছি মুস্তাককে না আমরা সবকে আপনি যে দৃশ্যগুলো বলতেছেন আজিব আমরা আওয়ামী লীগকে ঘর থেকে ওনাদেরকে নেতা খুঁজে পাচ্ছি না, নেতাকে আনে বসাই দিতে হবে ক্ষমতায়, সেই কু আমরা করি নাই, আমরা স্বাধীনতা পক্ষের শক্তির পক্ষে কু করেছি, এটা বারবার আমি উচ্চারণ করে যাবো, ইতিহাস মূল্যায়ন করবে। আমি যাই হোক আমি এসেছিলাম 4 তারিখে, আমরা এসেছিলাম বগুড়া থেকে, আমাদের রংপুর ব্রিগেড থেকে, আমি এখন হুদা ব্রিগেড কমান্ডার, এবং আসার আগে আমার রংপুর থেকে 10 ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে আমরা পাঠিয়েছিলাম রিনফোর্সমেন্ট শের বাংলা নগর অবস্থান নেওয়ার জন্য, একদিন আগে তারা চলে আসছিল, যেখানে খালেদ হুদা হায়দার কিল্ড হলো, তাদের ওই 10ম রেজিমেন্টের ভিতরে কিল্ড হয় নাই, তাদেরকে তখন ধান ক্ষেত ছিল এখানে, যে চাইনিজ স্টুডেন্ট আছে এখানে, এখানে যে দোকানগুলো আছে এখানে শের বাংলা থেকে বের করে নিয়ে আসছিল জিয়া এবং শওকতের নির্দেশে, তাহেরও কিছুটা জড়িত ছিল এই কিলিংয়ের নেপথ্যে, পদ্মার অন্তরালে তাদেরও সিগন্যাল ছিল। এই 3 নেতাকে আজকে হত্যা করা হলো সেদিন, আজকে তারা জীবিত হুদা হায়দার, তারা 3 জনের বীরুত্তম, এই 3 বীরুত্তমকে যারা স্বাধীনতার সপক্ষে শক্তি, যাদের নামে ইন্ডিয়ান টাকা পাওয়া গেছে বড়িতে, পুরো বাংলাদেশের লিফলেট ছেড়ে লিফলেটের পাশাপাশি এগুলো প্রচার হচ্ছিল, তারা ধরে নেন খালেদের ভাই রাশেদ মোশাররফ তার মা মিছিলে ছিল, এটা আর বিকল্প ছিল না, মোস্তাক চিহ্নিত, যা 7 নভেম্বর জাসদারা চিহ্নিত, তারা আর শক্তি ছিল আমাদের স্বাধীন যুদ্ধের নেতৃত্ব কি আওয়ামী লীগ। তো আওয়ামী লীগ তো আমরা যারা 3rd নম্বর করছি, আমরা তো মুখে দিয়ে আওয়ামী লীগ বলতে পারতেছি না, আমরা তখন আবার প্রকাশ্যে আওয়ামী লীগের কাউকে ধরে আনি আমরা মন্ত্রী পরিষদ করতে পারছি না, মন্ত্রী পরিষদ করার মতো লোকও ছিল না আওয়ামী লীগের তখন, কারণ সবাই তো মোস্তাক কেমনি চলে গেছে। রংপুর থেকে আপনার ঢাকায় আসলেন, আমরা রংপুর থেকে ঢাকা আসলাম ফোর্স নিয়ে, এটা কিন্তু ঢাকা ব্রিগেডে যারা ছিল এদের মধ্যে একটা অংশ ছিল যারা 3 তারিখে তারা কু করার পরেও তারা কোনো সমাধান দিতে পারে নাই। 4 তারিখে যখন আমি আর হুদা খালেদ মোশাররফ দেখা করলাম, কারণ আমরা এর 2-3 সপ্তাহ আগে থেকে খালেদ মোশাররফের সাথে টেলিফোনে আমরা আলাপ আলোচনা করছিলাম, আমরা একটা সেসনা আমরা ফ্লাইং ক্লাব থেকে নিয়ে 4 দিন আগে রংপুরে রেডি রেখেছিলাম টু ফ্লাই টু ঢাকা, আমরা অ্যাকর্ডিংলি আসলাম, এসে খালেদকে আমরা বললাম যে আপনি খালেদ মোশাররফ বললাম আপনি রেডিওটাকে বন্ধ রাখছেন কেন, আপনি রেডিওটা চালু করেন, লোকজনকে জানতে পারছেন, তথ্য দেন, মানুষটা একটা ভুলভ্রান্তির মধ্যে আছে, আমরা স্বাধীনতার সপক্ষের চুক্তি সবাই কিন্তু আতঙ্কিত, তারা অর্গানাইজ করতেছে, ট্রু জাহাঙ্গীর ভাই যেটা বললেন, অর্গানাইজ করতেছে, আস্তে আস্তে অত সময় লাগতো, উনি যেটা মনে করছে 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাসের মধ্যে রাস্তা নেমে যাবে, সেই পরিস্থিতি আওয়ামী লীগের ছিল না তখন, কিন্তু হয়তো সময়ের ব্যবধানে হয়তো আসতো সেটা খালেদকে বলা হলো আপনি একটা অ্যানাউন্সমেন্ট দেন, অ্যানাউন্সমেন্টটা সে দেয় না, এটা তার বিরাট একটা মারাত্মক ব্লান্ডার, আমি ভুল বলবো না, মিস্টেক বলবো না, ব্লান্ডার। তারপর এক্সিটটা দিল সেটা হয়তো রক্তপাত এড়ানোর জন্য দিয়েছে, কারণ কাউন্টার কু হয়ে যেত হয়তো, বা কাউন্টার একটা কিছু হইতো, তো সেদিনের প্রেক্ষাপটে মূল্যায়ন করতে হবে। যাই হোক, সেটা আজকে খালেদ হুদা দিবে তারা বলতো, আমাদের মূল কথা হচ্ছে বঙ্গভবনে যখন আমরা ঢুকলাম 3 তারিখে পর্যন্ত খালেদ এবং খালেদের সাথে যারা ছিল এরা কিন্তু বার্গেন করতেছিল, দেখুন ব্রেক থ্রু করতে পারতেছিল না, উই গট এক্সাইটেড। আমার রংপুর থেকে আমি হুদা আসলাম, এখানে হাফিজ, গফফার, কর্নেল গফফার, মেজর নাসির, তাজ, আরও যারা ছিল অফিসার, কর্নেল মালেক মিলিটারি ডাইরেক্টর ছিল, তারপর আরও অনেক অফিসার সাহেব জামিন তো ছিলই ব্রিগেড কমান্ডার হিসাবে, তারপরে এই সবাই মিলে তখন বললো নো নাথিং ডুইং, ক্যান ওয়েট, 4 তারিখের ঘটনা, উই মাস্ট গো টু বঙ্গভবন। খালেদ কিসের নেগোসিয়েট করতেছে, উই ডান, খালেদকে বাদ দাও, নাও ইজ দ্য সাবাজ জানো ইজ দ্য কু লিডার, এটা অর্ডার করলো সবাই, কারণ উই গো, অথবা কেউ কু লিডার দিলে আমরা জয়েন্টলি সবাই কু লিডার, লেটস গো ইনসাইড বঙ্গভবনে গিয়ে তখন এই মোস্তাককে যখন ক্যাবিনেট মিটিং চলছিল, আমরা যখন ঢুকলাম তখন ওসমানী থট দ্যাট উই আর গোয়িং টু কিল মোস্তাক, ওসমানী জাম্প করে এসে বললো হ্যাঁ ডোন্ট কিল হিম স্যার, ইউনো জাফর, ইউনো গফার, ইউনো হাফিজ, ইউনো সবাই পরিচয় করে দিচ্ছে, মানে জিনিসটাকে কুল ডাউন করার জন্য। ওইখান দিয়ে মন্ত্রী পরিষদের সবাই টেবিলের নিচে বসে গেছে, আর হাত তুলি বলতেছে আমরা রিজাইন করেছি, আমাদের কাগজগুলো মোস্তাকের সামনে আছে। মোস্তাক এখন 2 পা উঠাইয়া প্রেসিডেন্টের চেয়ারে বসে আছে, 2 পা উঠানো তার, লাইক এ মাঙ্কি। সো তার সামনে কিন্তু এগুলো রেজিগনেশন পেপার আমরা দেখলাম যে মন্ত্রী রিজাইন করেছে, দ্যাটস ট্রু, রিজাইন করেছে। মোস্তাককে তখন আমরা যখন এখান থেকে বের করে আনলাম তখন খালেদ আমাকে হুদার মাধ্যমে দিল, দেন একে বলো, জাফরকে বলো, মঈন আছে, দীপক আছে, ক্যাপ্টেন দীপক আছে, আরও যারা আছে এদেরকে নিয়ে ওকে 2তলা একটা রুমের মধ্যে করে এই জন্য ওয়াশরুমে গেল তো ওয়াচিং। সো এখানে আমরা আমাদের এটা আমরা উই ডোন্ট বাই সেইং দিস আই এম নট কন্টেস্টিং উইথ না বুঝছি, মানে মাঠের রাজনীতি বিকজ আমরা স্বাধীনতার পক্ষের শক্তি,
এবং খালেদ খালেদ কিন্তু খালেদ ভুল করছে, এটা সত্য কথা, এটা আমি শেয়ার করি। এবং আওয়ামী লীগ অর্গানাইজ হচ্ছিল, এই যুদ্ধ তো শুধু আওয়ামী লীগ একা করে না, আওয়ামী লীগের সাথে স্বাধীনতার পক্ষের শক্তি লেফটিস্টরা ছিল, তাই না, আর আরো অনেক পার্টির লোকজন ছিল। আজকে আর শুনতে তাই আমরা বলবো আমাদের এটাকে এটা এই জেলা হত্যার সাথে সাথে ৩রা নভেম্বরের উদ্বুত্ত সবল। এবং আমি লাস্টে এটা বলে যাব, খালেদ মোশাররফ, হায়দর, হুদার বীরুত্তম, এই 3জন বীরুত্তমের হত্যার বিচার অবশ্যই হওয়া উচিত, না হলে আমরা দায়মুক্ত হব না বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদদের কাছে। দায় মুক্তি আমাদের হইতে হবে। আমি তাই সরকারের কাছেও আবেদন জানিয়ে যাব, সাধারণ মানুষের পক্ষ থেকে আবেদন জানাবো। আজকে খালেদের আপনি সব বিচারের কথা বলেন, হত্যার বিচারের কথা বলেন, খালেদ মোশাররফের হত্যার বিচার হবে না কেন, হায়দরের হবে না কেন, হুদার হবে না কেন? জি প্রিয় দর্শক, আসলে এই আলোচনা আসলে এত অল্প সময় আসলে শেষ হওয়ার নয়, কারণ ওনাদের কাছ থেকে ওই সময়ের, যেমন আমি শুধু জেলখানার ভিতরে সেলিম ভাইয়ের গল্প শুনতে অনেক সময়, বা জাহাঙ্গীর ভাই, জাফর ইমাম, সবার গল্পই আসলে অনেক লম্বা। তবু আমাদের আজকে শেষ করতে হবে অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকবেন।